দেখো, আমার ঘটনার সূত্রপাত বলতে পারো আমার নিজের পুরনো বাড়ি থেকে। ঠাকুমা 2020-তে মারা যান। শ্রাদ্ধতে না একটা তোমার নিয়ম আছে যে তোমার যে নাতনি হয় সে ধরো জল না দিলে ঠাকুমা বা দাদু যেতে পারে না। আচ্ছা ঠিক আছে, এটা একটা নিয়ম। জাস্ট পেরিয়ে যাচ্ছি, আমার চোখটা না কোনো একটা ভাবে বাবার ঘরের দিকে যায়। অন্ধকার, বাট আমি দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই আমার ঠাকুমা ওইখানেই শুয়ে আছে। উনি শুয়ে আছেন অ্যান্ড ওনার পজিশনটা এরকম ছিল যে আমাকে ডাকছে নিজের কাছে। হঠাৎ করে আমাদের বাড়ির মধ্যে শুরু হলো ঝামেলা, মানে রীতিমতো বিশাল ঝামেলা। বাড়ির বাইরের একটা পরিবেশ, ভেতরের একটা পরিবেশ। বাইরে বেরোলে সবটা হালকা ঠিকঠাক, বাড়িতে ঢোকার সাথে সাথেই অশান্তি, ঝগড়া, ঝামেলা, সবার সাথে সবার একে অপরের সাথে অশান্তি, পুরো এনার্জি ডিফারেন্সিয়েট করে শুয়েছি। রাত্রেবেলা দেখছি যে ওই ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে অ্যারাউন্ড ধরে না কটা হবে 2-2:30 এরকম টাইমে দেখছি জানলার বাইরেই আমি যে দিকটায় মাথা করে শুয়েছি ওদিকে দেখছি যে একটা তোমার হোয়াইট কালারের কোনো একটা ফিগার জাস্ট হেঁটে আমার বাড়ির দিকে চলে গেল। আমার রাজা না এই ফ্ল্যাটের ঠিক দৌড়ের বাইরেটা শুয়ে পড়েছে, ও ঢুকবে না কিছুতেই ফ্ল্যাটের মধ্যে। আমার মা হসপিটালাইজ হয়। রিজনটা হচ্ছে মায়ের না হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, মানে তাকে রাখা যাচ্ছে না ঘরে, এরকম অবস্থা। বিশ্বাস করো, আমি তোমাকে বলছি ওই যে সিনটা আমি দেখেছি না, আজ অব্দি আমি ভুলতে পারিনি। মানে আমি যখন ঠাকুরঘর ঢুকছি না, আমি দেখছি ফোটা 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 রক্ত দেখছি ওর লেফট পায়ে একদম নিচের যে পোর্শনটা হয় না যেখানটা তোমার মাংস থাকে, ওইখানটা একটা বাইট মার্ক। আমি ওটা দেখছি যে একটা চুল, মানে একটা লম্বা চুল এরকম ক্যাবিনেটের মধ্যে ঢুকে যাচ্ছে। তিনজনে ওই একটা বউয়ের ওপরে মাল্টিপল টাইমস রেপ করেছে, আর লাস্ট পর্যন্ত হয়তো কোনো একটা ঝামেলা হয়েছিল বা কিছু, আমি অতটা জানি না। শি ওয়াজ কিল্ড অ্যান্ড ওইখানেই ওকে পোতা হয়েছিল। হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে। আজকের 89তম এপিসোডে যে ঘটনাটা তোমরা শুনতে চলেছ, সেই ঘটনাটা ঘটে হাওড়ার বালি এরিয়ার একটা অ্যাপার্টমেন্টে। যেই ঘটনার কারণে একটা গোটা পরিবারের প্রায় সকলকেই হসপিটালাইজড হতে হয় মাত্র কয়েকটা দিনের মধ্যে। মৃত্যুর মুখে পড়ে সেই পরিবারেরই পোষ্য কুকুরটি। ফ্ল্যাটের দেওয়ালে ঢুকে থাকা পেরেকে আঘাত পেয়ে রক্ত ছুঁয়ে পড়ে সেই ফ্ল্যাটের মেঝেতে, আর সেই রক্তের স্বাদ পেয়ে আকর্ষিত হয় এক পৈশাচিক অতৃপ্ত প্রেতাত্মা। একটা মারাত্মক ভয়ের ঘটনা অপেক্ষা করছে আজকে তোমাদের জন্য। আর আজকের এপিসোডে আমাদের সাথে থাকছে ময়ূরী ব্যানার্জি। তো ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দিও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা হরর পডকাস্ট নিয়ে। হ্যালো ময়ূরী, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলছে, যেটা প্রত্যেকটা এপিসোডে আমি বলি, ভালো আর খারাপ দুইকে সাথে নিয়েই আমায় চলতে হচ্ছে। তো নতুন বছরে আমরা পা দিয়ে ফেলেছি, যদিও আজকে আমরা যখন শুটে বসছি তখন বছর শেষের দোরগোড়ায়, বাট যখন এপিসোডটা আসবে তখন নতুন বছর। তো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, আর হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান যারা এই মুহূর্তে দেখছে এই পডকাস্টটা। তো আজকে তুমি প্রথমবারের জন্য কোনো পডকাস্টে এসছো। এতদিন তুমি বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়ে এসেছো, বাট আজকে তুমি নিজে প্রথম হোস্টের বদলে গেস্টের জায়গায় এসে বসেছো, রাইট? তো কেমন লাগে, এই ফিলটা কীরকম? খুবই একটা ডিফারেন্ট ফিলিং, মানে ইন্টারভিউ নেওয়া আর ইন্টারভিউ দেওয়ার মধ্যে একটা খুব বড় একটা ডিফারেন্স আছে। তো ভালো লাগছে, দেখা যাক। ভালো লাগে। তো আজকে তুমি কি ঘটনা শোনাবে? কারণ তুমি আমাকে দুদিন আগে ওভার দ্য কল বললে যে তোমার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তোমার বাড়িতেই হয়েছিল, যেখানে তুমি থাকতে বা রেন্টে গেছিলে খুব সম্ভবত। হ্যাঁ, তো সেখানে তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাতে তোমার পুরো ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে। ওকে, যার সাথে বাদ যায়নি তোমার বাড়ির পোষ্যটাও, রাইট? তো একদম শুরু থেকে বলো ঘটনাটা কি হয়েছিল,
আর এই ঘটনার পেছনে যে কারণটাও তুমি আমাকে বলেছো, দ্যাট ইজ রিয়েলি হরিবল। মানে আমি এক্সপেক্ট করিনি যে এই ঘটনার পেছনে রিজনটা এটা হতে পারে। তো একদম শুরু থেকে বলো যে কী হয়েছে, আর শেষে কারণটা তুমি অবশ্যই বলবে। দেখো, আমার ঘটনার সূত্রপাত বলতে পারো আমার নিজের পুরনো বাড়ি থেকে। ওকে। ঠিক আছে, আমি তোমার বালির মেয়ে। তো আমার বালিতে বাবার যেটা বাড়ি, মানে আমার মায়ের শ্বশুর বাড়ি, সেখান থেকে শুরু। আমার ঠাকুমা 2020-তে মারা যান। ঠিক আছে, এক্স্যাক্ট ডেটটা তো আমার কতটা মনে নেই, ইটস মোস্ট প্রবলি সেপ্টেম্বর। ঠিক আছে, তো উনি যখন মারা যান তারপরে যে শ্রাদ্ধর টাইমটা, সেই টাইমে না আমরা তোমার বাড়িতে ছিলাম। আমার তোমার এক্সাম চলছিল তখন, অনলাইন এক্সাম ছিল। তো অনলাইন এক্সামে ভালো কথা, আমি এক্সাম দিয়ে আমার মাও থাকতো আমার সাথে, সেখানেই ছিল। আর আরেকটা লজ ভাড়া নেওয়া হয়েছিল ফর শ্রাদ্ধ অ্যান্ড স্টাফ। তো আমরা বাড়িতে এক্সাম দেওয়ার পর ওখানে যাওয়ার কথা। এবার শ্রাদ্ধতে না একটা তোমার নিয়ম আছে যে তোমার যে নাতনি হয় সে ধরো জল না দিলে ঠাকুমা বা দাদু যেতে পারে না। ওকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা একটা নিয়ম হয়। তো আমার এরকম ও কল করছে ওখান থেকে যে জল পাইনি মা, বাবা বলছে জল পাইনি মা, একটু নিয়ে আসো মেয়েকে। তো ভালো কথা, আমি তখন আমি রেডি হওয়ার জন্য উঠে জাস্ট ওয়াশরুমের দিকে গেছি। এবার আমার ওয়াশরুমটা কীরকম বলো তো, মানে আমার ঘরটা থেকে স্ট্রেট বেরিয়ে বাঁ দিকে গিয়ে একটা হল আছে, হল থেকে আরেকটু বাঁ দিকে গেলে আমার ওয়াশরুমটা পড়ে। হলের ডান দিকে হচ্ছে আমার বাবার ঘর। এবার একটু বলে দিই, আমার ঠাকুমা মারা যাওয়ার 15 দিন আগে থেকে আমার বাবার ঘরে এসে থাকতেন, কেন কি উনি ওপরে যাতায়াত করতে পারতেন না। ভালো কথা। তো আমি যখন জাস্ট বেরিয়ে যাচ্ছি, আমার চোখটা না কোনো একটাভাবে বাবার ঘরের দিকে যায়, অন্ধকার, বাট আমি দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই আমার ঠাকুমা ওইখানেই শুয়ে আছে, যে পজিশনে ছিলেন উনি আগে। উনি চলে যাওয়ার পরেই এটা তুমি দেখো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি বলছি না, শ্রাদ্ধর টাইম, হ্যাঁ, শ্রাদ্ধর দিনই হয়েছে এটা। এবার উনি শুয়ে আছেন অ্যান্ড ওনার পজিশনটা এরকম ছিল যে আমাকে ডাকছে নিজের কাছে। আমি খুব একটা ভয় পাই না, প্রথম থেকেই বলি, কেন কি আমি জিনিসপত্র মানি, যেরকম এগুলোতে বিশ্বাস করি, ঠাকুরও বিশ্বাস করি। তো আমি মানি যে আমার ওপর ঠাকুর আছে, আমার ভয় নেই খুব একটা জিনিস, ভগবানের আশীর্বাদ রয়েছে প্রচণ্ড, আমি খুব মানি। তো আমি ভয়টা পাইনি, বাট কেমন একটা উইয়ার্ড লাগলো যে আমি হ্যালুসিনেট করছি প্রথমে মনে হলো। তো তারপরে ভাবলাম যে না, ঠিক আছে, একবার যাই, মাকে গিয়ে বলি। তো মাকে গিয়ে বললাম, এসে যখন আমরা দুজনে দেখলাম জিনিসটা ফাঁকা, কেউ নেই। মা বললো একটা কাজ কর, তুই গিয়ে জলটা দে, আমার মনে হয় তো জল পাইনি বলে তোকে এরকম করছে। জল দেওয়া হলো, এভরিথিং ওয়াজ সর্টেড। তারপরে বলতে পারো 1 মাস 2 মাস সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে আমাদের বাড়ির মধ্যে শুরু হলো ঝামেলা, মানে রীতিমতো বিশাল ঝামেলা। বাড়ির বাইরের একটা পরিবেশ, ভেতরের একটা পরিবেশ। বাইরে বেরোলে সবটা হালকা ঠিকঠাক, বাড়িতে ঢোকার সাথে সাথেই অশান্তি, ঝগড়া, ঝামেলা, সবার সাথে, সবার একে অপরের সাথে অশান্তি, পুরো এনার্জি ডিফারেন্সিয়েট করে গেল। হঠাৎ করে এগুলো হলো। তো তারপরে না আমাদের একটা ডিসিশন নেওয়া হলো, আমার বাবার ভাইরা মিলে একটা ডিসিশন নিল যে আমরা বাড়িটা তোমার এখানে বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাব। তো আমরা দিদার বাড়িতে শিফট করবো। তো ওই বাড়িটা রেনোভেশনের জন্য দেওয়া হয়েছে। আর সেই যে টাইম স্প্যানটা, ওই টাইম স্প্যানটা যখন বাড়িটা বিক্রি হলো, আমরা একটা ফ্ল্যাটে শিফট করি। ওকে, ঠিক আছে, এই ফ্ল্যাটটাও আমি বালি খালের দিকে ছিল, তো ওখানে আমি শিফট করি। এবার বেসিক্যালি সেই যে টাইম স্প্যানটা যখন আমি ঠাকুমাকে দেখি না, তারপর থেকে শুরু হয় একটা ছোট ছোট ঘটনা, যেগুলো আমি খুব একটা বলতে পারো দেখিনি, মানে হ্যালুসিনেট করেছি না কি করেছি বুঝতেই পারিনি। কি হয়েছিল না, যখন শিফট করব তার 1 সপ্তাহ আগে থেকে আমি দেখছি আমার ঘরটা আর একটা পাশে গলিটা পুরো ফাঁকা, আর তার পাশের একটা তোমার ফ্ল্যাটের জায়গা ছিল, ওই জায়গাটা জাস্ট ফ্ল্যাট তৈরি হচ্ছে, এখনও হয়নি, পুরো ফাঁকা ফাঁকা জায়গা। আমার রুমের যে জানলাটা ট্রান্সপারেন্ট, মানে যে ট্রান্সপারেন্ট যে হেজি গ্লাসগুলো হয় না, গ্লাসের ডোর, ওগুলো। ভালো কথা, আমি শুয়েছি, রাত্রেবেলা দেখছি যে ওই ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে অ্যারাউন্ড ধরে না কটা হবে, 2-2:30 এরকম টাইমে দেখছি, রাত্রি 2:30 এক্স্যাক্টলি এরকম টাইমে দেখছি যে ঠিক জানলার বাইরেই আমি যে দিকটায় মাথা করে শুয়েছি, ওদিকে দেখছি যে একটা তোমার হোয়াইট কালারের কোনো একটা ফিগার জাস্ট হেঁটে আমার বাড়ির দিকে চলে গেল, মানে বাড়ির অপোজিট যে সাইডটা সেদিকটা চলে গেল। এটা আমি 1 দিন না 2-3 দিন দেখেছি। তারপরে না জিনিসটা খুবই উইয়ার্ড কেন হতো,
আমি না আওয়াজ শুনতে পেতাম। কীরকম বলো তো, আমি বলছি, আমি আমার ঘরে বসে আছি, আমার বাবাদের ঘরটা বললাম না, একটা হল পার করে ডান দিকে, বাবা মা ওখানে, আমি আমার ঘরে। তো এবার আমি শুনতে পাচ্ছি যে আমার কোথাও একটা থেকে দরজা বন্ধ হচ্ছে, খুলছে। এবার আমি ভাবছি বাবা বন্ধ করছে। সকালে গিয়ে বাবাকে যদি জিজ্ঞেস করি, রাত্রি 2-2:30টার সময় শুনছি দরজা বন্ধ হচ্ছে, খুলছে। বাবাকে গিয়ে যে জিজ্ঞেস করি, বাবা তুমি কি করছো, কেন এরকম দরজা? আমরা তো দরজা খুলিনি, আওয়াজটা কোথার থেকে আসছে? দ্বিতীয়বার আমি তোমার এরকম এই যে একটা হ্যালুসিনেট করছি না, যে আমি এরকম দেখেছি, মাকে যখন বলছি, স্বাভাবিক তারা বিশ্বাস করছে না, এটা স্বাভাবিক। আমার বাবা খুব একটা এগুলোতে বিশ্বাস করে না, মা মোটামুটি করে, দিদা করে, কিন্তু বাবা করে না। মা বললো যে ঠিক আছে তোকে একবার নিজে ঝাড়িয়ে নিয়ে আসি, যেগুলো মারা বলে। আমি বললাম ঠিক আছে তাহলে চলো, গিয়ে একবার ঝাড়ি নিয়ে চলে এলো, কিছু হলো না। তারপরে আমরা শিফট করে গেছি তখন অলরেডি। আমরা এবার ফ্ল্যাটে না, প্রথম কী হয়েছিল, যখন ফ্ল্যাটটা দেখতে যাওয়ার কথা ছিল, সেই স্প্যানটা তো এই 1 সপ্তাহের মধ্যে আমি না কিছুতেই ফ্ল্যাটে যেতে পারছি না। যেদিনকেই আমি যাওয়ার কথা হচ্ছে, আমার স্পেসিফিক্যালি বাধা পড়ে যাচ্ছে, একদম বাধা পড়ছে। আর কীরকম বাধা, ধরো একদিন তো এরকম হয়েছে যে আমি ফ্ল্যাটের নিচের রাস্তায় আছি, মাকে বললাম তুমি ওনারকে বলো যে আমাকে একবার দেখিয়ে দিতে ফ্ল্যাটটা। সেই দিনকে আমি টোটো থেকে নামার সময় পড়ে গেলাম, উইদাউট এনি রিজন, ফ্ল্যাট জুতো পরে গিয়ে পা একদম ক্র্যাম্প খেয়ে গেল, যেতেই পারলাম না ফ্ল্যাটে। ভালো কথা। এরকম করে ফাইনালি আমি কবে গেছি ফ্ল্যাটে বলছি, যেদিনকে আমাদের জিনিসপত্র শিফট হচ্ছে সেই দিনকে আমি গেছি ফ্ল্যাটে। তার আগে আমি ফ্ল্যাট চোখেই দেখিনি, ঢুকতেই পারিনি। এবার আমার মধ্যে না একটা ব্যাপার আছে, আমার যে মা বলে যে আমার রাশিটা খুব হালকা, তো আমি না জিনিসপত্র খুব ফিল করতে পারি, আর এটা একটা ফ্যাক্ট। না এটা আমি তোমাকে ক্লিয়ার করছি ব্যাপারটা, যেহেতু আমি এর আগে বেশ কয়েকজন অ্যাস্ট্রোলজারের সাথে পডকাস্ট করেছি। আমার মধ্যে ওই কনসেপ্টটা ছিল যে যাদের রাশি হালকা থাকে তারা এরকম স্পিরিট সেন্স করতে পারে, বা তারা ভয় পায়, বা তারা দেখতে পায়, বা তারা এফেক্টেড হয়। বেসিক্যালি ব্যাপারটা তা নয়, হালকা রাশি বা ভারী রাশি বলে এরকম কোনো কিছু হয়ই না, ঠিক আছে? হালকা রাশি ভারী রাশি বলে কিছু হয় না। যাদের মঙ্গল আর কেতু একটা সিঙ্গেল ঘরে থাকে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে, তারা স্পিরিট সেন্স করতে পারে। এটা আমাকে দেবদীপদা বলেছে। ও আচ্ছা। যেহেতু দেবদীপদা অ্যাস্ট্রোলজি করেন, ঠিক আছে, তো এটা আমি জিজ্ঞেস করেছিলাম যে ভারী রাশি আর হালকা রাশির ডেফিনেশন দেখে, মানে এটা কেন বলে মানুষ। তখন বলেছিল যে ভারী বা হালকা রাশি বলে কিছু কথা হয় না, এটা পুরোপুরি একটা মিথ, এটার কোনো ফ্যাক্টসই নেই। যাদের মঙ্গল আর কেতু একই ঘরে থাকবে, মানে মঙ্গল যদি কেতুর নক্ষত্রে থাকে বা কেতু যদি মঙ্গলের নক্ষত্রে থাকে, তখন সেই মানুষটা স্পিরিট সেন্স করতে পারবে, সে স্পিরিট দ্বারা অ্যাফেক্টেড হতে পারে, সে স্পিরিটের সাথে কমিউনিকেট করতে পারে, সে চোখে দেখতেও পারে। এটা হচ্ছে ব্যাপার। ও এই কনসেপ্টটা তো আমার কাছে ক্লিয়ার ছিল। এটা আমাদের আগের জেনারেশন যারা, তারা এটাই বলে থাকে যে হালকা রাশি বলে অ্যাফেক্টেড হচ্ছে কিছু, বাট অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না। এবার তুমি যেটা বললে, আই গেস সেরকম কিছু একটা হবে, বিকজ আমি জিনিসপত্র খুব ফিল করতে পারি, ঠিক আছে, মানে কিছু একটা থাকলে বুঝতে পারবো যে কিছু একটা আছে। তো ভালো কথা। এবারে আমি ওই বাড়িতে যেতে পারিনি, আমি তুমি একবার চেক করিয়ে দেখো তো তোমার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা, যে তোমার মঙ্গল আর কেতু একই ঘরে আছে নাকি। হ্যাঁ, এটা একটু দেখো তো। নিশ্চয়ই। আচ্ছা, তারপর আমরা যখন শিফট করলাম, এবার আমি ওখানে আমার ডগের সাথে গেছি। আমার একটা ডগ আছে, আছে আমার ডগ না, আমি বলে দিই প্রথম থেকেই, তো বিশাল বড় ডগ, ঠিক আছে, হি ইজ আ সেন্ট বার্নার্ড। আর সবাই এটা কেন বলছি তার একটা কারণ আছে, সেটা আগে বলছি তোমাকে। আর সবাই ওকে হ্যান্ডেল করতে পারে না, একমাত্র আমি আমার বাবাই পারি, ঠিক আছে। তো আমরা যখন ঢুকবো ফ্ল্যাটে, ঢোকার মানে আমাদের ফ্ল্যাটটা ছিল সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য লিফটটা নিয়েছি। ফ্ল্যাটের বাইরে আমিও ঢুকিনি, আর রাজা মানে আমার ডগটা, ও বাইরে বসে গেছে লিটারালি, মানে শুয়ে পড়েছে, ও ঢুকবে না। তুমি না ওকে রাজা বলেই অ্যাড্রেস করো, ঠিক আছে, সেটা বেশি ভালো লাগবে। একদম। তো আমার রাজা না এই ফ্ল্যাটের ঠিক দৌড়ের বাইরেটা শুয়ে পড়েছে, ও ঢুকবে না কিছুতেই ফ্ল্যাটের মধ্যে। জিনিসটা খুবই উইয়ার্ড, মানে আমি না, এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে ডগসরা প্রচণ্ড সেন্স করতে পারে, আর ও সত্যি, আর ও হি ইজ ভেরি সেন্সিবল, মানে একটা ছোট্ট খট হলেও তাকিয়ে দেখবে এরকম। তো বসে পড়লো। এবার আমি সে কী করিনি, ট্রিট দিচ্ছি, ডাকছি, হি ইজ আ ভেরি ওয়েল ট্রেন্ড ডগ, ডাকছি, কোনো কিছুতে ঢুকবে আর না, মানে ফ্ল্যাটে ঢুকছি, কিছুতেই ঢুকছে না, ফ্ল্যাটের বাইরেও শুয়ে পড়েছে, একদম ঢুকছে না। তারপরে আমার বাবা আর আমি দুজনে মিলে এরকম করে তুলে ঢুকিয়ে দিচ্ছি, চল ঢুকবি চল। সে কিছুতে ফ্ল্যাটের ভেতরে থাকবে না, বাইরে যাবে, এরম দরজার মধ্যে করছে।
আমি না বাবাকে বললাম যে জিনিসটা আমার না খুব একটা ঠিক লাগছে না, কেমন একটা উইয়ার্ড লাগছে যে ও কেন এরকম করবে, ও তো মানে এরকম করার কথা না, ও যেখানেই যায় ঢুকে পড়ে অ্যাডজাস্ট করে না, ইজ এ ভেরি অ্যাডজাস্টিং ডগ। এটা গেল প্রথম। এবার আমাদের প্রথম বলতে পারো 1-2 সপ্তাহ খুব ভালো কেটেছে, ঠিক আছে। ফ্ল্যাটটা বেশ সুন্দর, ফাঁকা ফাঁকা ফ্ল্যাট, খুব সুন্দর ফ্ল্যাটটা, কিন্তু খুব ভালো কেটেছে। কিছুদিন পরেই না হঠাৎ করে তোমার আমার দিদার বাড়িতে তখন কনস্ট্রাকশন হচ্ছে ওখান থেকে আমাদের সাথে থাকতে এসছে। এবার কনস্ট্রাকশনে যেহেতু ধোঁয়া ওড়ে আর ওদের একটা তোমার প্রবলেম আছে নিঃশ্বাসে, এসে থাকতে এসছে। হার্ডলি 4 দিন কি 5 দিন ছিল। হঠাৎ একদিন মানে বাড়িতেই পড়ে গিয়ে কি হয়েছে না, ডান পায়ের ফুটের যে তোমার ইয়েটা তোমার বলো না থাম ফিঙ্গারটা আর বা কাঁধটা দুটো ভেঙে গেছে বাড়িতে স্লিপকে পড়ে গিয়ে। এটা ইম্পসিবল, আমি জানি না কি করে হলো, বাট হয়ে গেছে। মানে আমরা এক্স-রে করালাম, হসপিটালে অ্যাডমিট হলাম। ওই যে হসপিটালে অ্যাডমিট হওয়ার যে কেসটা শুরু হলো, এটা না এবার শুরু হওয়ার থেকে পরপর এবার বসতে শুরু করলো। কীরকম না, আমাদের ফার্স্টে হসপিটাল গেল, তখন বাড়ি থেকে আমি, আমার দাদাই, মা, বাবা, ঠিক আছে। দিদুনের এটা হওয়ার প্রায় ধরে নাও 1 সপ্তাহ পরেই আমার মা হসপিটালাইজড হয়। রিজনটা হচ্ছে মায়ের না হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, মানে তাকে রাখা যাচ্ছে না ঘরে, এরকম অবস্থা। অথচ আমরা যখন নিয়ে যাচ্ছিলাম, বাড়ির থেকে যখন বেরিয়ে নিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু শি ওয়াজ আ বিট ওকে, কিন্তু বাড়ির মধ্যে কিন্তু শ্বাস নিতে পারছিল না। তো বেসিক্যালি আমি নিয়ে গেলাম, হসপিটালাইজড হলো। এবার একদিকে দিদুন হসপিটালাইজ, একদিকে মা হসপিটালাইজ। বাড়িতে আমি, দাদাই আর বাবা গেছে অফিস। এবার তোমাকে বলছি, এই মায়ের হসপিটালাইজ হওয়ার প্রায় ধরে নাও 2-3 সপ্তাহ পরের কথা। দাদাই একদম ফিট, দাদার কিচ্ছু হয়নি, শরীর একদম ঠিক আছে। হ্যাঁ, একটু শ্বাসকষ্ট ছিল, একটু ডায়াবেটিসের পেশেন্ট, বাট আমরা সবই নর্মালাইজ করে রাখা, আমাদের বাড়িতে এইগুলো নিয়ে খুব চর্চা আছে, ঠিক আছে, ভালো কথা। আমি একদিন জাস্ট বাজারে গেছি, হ্যাঁ, বাবা তোমার অফিসে, দাদাই বাড়িতে। অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে বললাম রাজাকে নিয়ে কেউ বেরোতে পারে না। এবার বলছি, আমি যখন বাড়িতে ঢুকি, এসে আমি দেখছি যে রাজা ঠাকুর ঘরে একটা জায়গায় শুয়ে আছে। আর আমি ঢোকার পরে ও আসেনি আমার কাছে। কেন কি এটা খুব উইয়ার্ড আমার কাছে, বিকজ আমি যখনই বাড়িতে ঢুকি রাজা সবার আগে এসে আমার কাছে থাকে আর লাফালাফি করে, একদম ওকে রাখা যায় না, এত লাফালাফি করে। আমি দেখলাম না এলো না কিচ্ছু করলো, আমি জাস্ট ওর কাছে গেলাম। বিশ্বাস করো আমি তোমাকে বলছি, ওই যে সিনটা আমি দেখেছি না, আজ অবধি আমি ভুলতে পারিনি। মানে আমি যখন ঠাকুরঘর ঢুকছি না, আমি দেখছি ফোটা ফোটা রক্ত, ঠিক ফোটা ফোটা রক্ত। আর ঠাকুর ঘরে ফোটা রক্ত রাজার অবধি গেছে। আমি গেছি, আমি ফার্স্টে তো ওই রক্তটা দেখে আমার হয়ে গেছে। আমি রাজার কাছে যখন গিয়ে এবার ওকে যখন এক্সামিন করছি, দেখছি ওর লেফট পায়ে একদম নিচের যে পোর্শনটা হয় না, যেখানটা তোমার মাংস থাকে, ওইখানটা একটা বাইট তো বড়, হ্যাঁ একটা বাইট মার্ক। দাঁত বসে গেলে কামড়ে নিয়ে যদি মাংস তুলে নেয়, একটা দাঁতের ইয়ে থাকে না, ওইটা। আর সে রক্ত কাকে বলে, মানে রক্ত থামছে না। আর কুকুরদের একটা ব্যাপার আছে, যদি রক্ত বেরোয় অনেকটা বেরিয়ে যায়, থামতে চায় না, কিছুতেই থামছে না। মানে প্রথমে তো ওটা দেখে আমি বুঝতে পারিনি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমাকে একটা কথা বলো, যে তোমার বাড়িতে কি মানে রাজা বাদে অন্য কোনো ডগস ক্যাটস কিছু ছিল কি? হ্যাঁ, আমি আসছি, ওটা তো আসছি বলছো তোমাকে। আচ্ছা, তো রাজা যে ওটা যখন হলো, ডক্টরের কাছে নিয়ে যায় ইমিডিয়েটলি। ডক্টর ওকে এক্সামিন করে, সবই ঠিকঠাক ছিল। বলে যে এটা তো হওয়ার কথা না, ওকে কি কোনো অন্য ডগ বাইট করেছে? না, আমার বাড়িতে তো অন্য কোনো পশু তখন নেই, তা কেউ বাইট করেনি, কিচ্ছু করেনি। গুড। তো বললো তাহলে কী করে বাইট মার্ক এলো? আর এটা কোনো একটা মানুষের বাইট মার্ক নয়, মানে ইট সিমস লাইক কি ইটস আ ক্যানিবল বাইট মার্ক, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। মানে কোনো মানুষ এভাবে কাউকে কামড়াতে পারে না। আর মানুষ কামড়াবেই বা কেন কামড়াবে, এটাই আমার কোয়েশ্চেন। তো দাদাইকে জিজ্ঞেস করলাম, দাদাই বললো তুই আসার 5 মিনিট আগে তো হি ওয়াজ ওকে, খেলছিল, ঠিকই ছিল। এবার ওকে বাইরে নিয়ে যাওয়া হয়নি, আমি তোমাকে বললাম বাড়িতে কেউ ছিল না, দাদাই ওকে নিয়ে বাইরে যেতে পারবে না, ইম্পসিবল, ঠিক আছে। আমি
ওটা যখন দেখলাম না, আমি তখন বললাম যে আপনি মেডিসিন দিন। ডক্টর মেডিসিন দিল, মলম দিল, প্রায় 7 দিন মতো ট্রিটমেন্ট করেছি, তবুও এক ফোঁটা ঠিক হয়নি। রক্ত বেরোচ্ছে, রক্ত কমছে না, কিছুতেই থামছে না বেরোনো, মানে বেরিয়েই যাচ্ছে। এবার এই যে ট্রিটমেন্ট করছি, এবার তার মাঝখানে একটা ব্যাপার এরকম হলো যে আমার বাড়িতে আমাদের যে ফ্যামিলি অ্যাস্ট্রোলজার কল্লোল আঙ্কেল, তো উনি এলেন, ঠিক আছে, ভালো কথা। উনি ফার্স্টে না ঘরে ঢোকেননি, স্পেসিফিক্যালি আমার মায়ের যে ঘরটা সেটাতে ঢোকেননি। উনি বাইরে থেকে আমাকে বললেন যে একটা কথা, যে বাবু তুই এই বাড়িতে আসার আগে একটা পুজো করেছিলিস কি, যেখানে হয় না নর্মালি বাড়িতে ঢোকার আগে একটা পুজো। গৃহপ্রবেশ আমরা করিনি। মানে ব্যাপারটা হয়েছিল যে এটা যেহেতু রেন্টেড ফ্ল্যাট, আমরা খুব তাড়াহুড়োতে শিফট করেছি, একদম সময় ছিল না, বিশ্বাস করো। না মানে এই যে জায়গাটা আমরা শ্যুট করছি এটাও আমি রেন্টেই আসি, ঠিক আছে। তো এখানে আসার আগেও আমি একদম মানে ভগবান বিষ্ণুর পুজো করিয়ে বলবো, মানে তোমার গৃহপ্রবেশের পুজো করি, কারণ এটা একটা রুলস। কারণ কোন বাড়ির কি এনার্জি থাকে আমরা জানি না, ঠিক আছে। কোন বাড়ির বাস্তুতে কি এনার্জি থাকে আমরা জানি না, তার বাস্তু অ্যাকচুয়ালি কারেক্ট কিনা সেটাও আমরা জানি না। যতটা নিজেকে প্রোটেক্ট রাখা যায়, যে কোনো বাড়িতে ঢুকবে, আমি জানি না এই পডকাস্টে যারা দেখছে তারা এটা মানবে কি না, হয়তো অনেকে গৃহপ্রবেশও করে, ঠিক আছে। গৃহপ্রবেশ করার আগেও একটা পুজো করতে হয়, যেটা 90% লোক জানেই না, সেটা হচ্ছে গ্রহরাজের পুজো। আমি নাম নিচ্ছি না, ওনাকে গ্রহরাজ বলা হয়। তুমি আশা করি বুঝতে পারছো আমি কার কথা বলছি। হু ইজ দ্য কার্মিক গড, ঠিক আছে। ওনার পুজো করতেই হবে তোমাকে, আর সেই পুজোটা হয় ভোর 5:30টার সময়, মানে সূর্যোদয়ের সাথে সাথে তোমাকে ওই পুজোটায় বসতে হবে, ঠিক আছে। তো মানে গৃহপ্রবেশের এই দুটো রিচুয়ালস খুব ইম্পর্টেন্ট, করতেই হয়। এটা আমরা করিনি, ঠিক আছে। আমি তো বললাম যে না আমরা কোনো পুজো করে ঢুকিনি। বলছে যে খুব খারাপ করেছিস। তখন উনি আমায় কিছু বলেননি, আমি বললাম আমার একটু সময় লাগবে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আপাতত রাজার জন্যে আমি একটা তোকে মানে একটা দিল এরকম ভস্যর মতো দেখতে, ঠিক আছে, ছাই কাইন্ড অফ। বললো যে কিছু না, তুই যে হলুদের পেস্টটা লাগাচ্ছিস ওটার সাথে, আমি একটা হলুদের পেস্ট করে ওকে লাগাচ্ছিলাম, হলুদে তো তাড়াতাড়ি কমে, তো ওটা বলছিল যে ওটা একটু মিশিয়ে লাগিতিস। লাগালাম প্রায় 2-3 দিনের মধ্যেই চোখে ঠিক আছে, শুকিয়ে গেছে, জিনিসটা শুকিয়েছে। ঠিক আছে, এবার কাঠটা তো যেতে টাইম লেগেছে, বাট জিনিসটা শুকিয়ে গেছে এমনি, ঠিক আছে। এবার শোনো, আমার বাড়িতে এইগুলোর মধ্যে থেকে আমার একটা বন্ধু বললো যে তুই কি আরেকটা ডগ অ্যাডপ্ট করবি? বললাম যে হ্যাঁ, আমি প্রচণ্ড ভালোবাসি ডগস, ঠিক আছে, প্রচণ্ড। আর ও বললো যে আমার একটা ফ্রেন্ড রটওয়াইলার দিচ্ছে, তো তুই এটা অ্যাডপ্ট কর তাহলে। ঠিক আছে, নিয়ে আসবো। বাড়ি নিয়ে এসেছি রটওয়াইলারটাকে, রাজা আছে বাড়িতে। রটওয়াইলারটা আসার 2 দিন হি ওয়াজ পারফেক্টলি ফাইন, ঠিক আছে, সব ঠিক আছে, একদম চেক আপ করিয়ে পারফেক্টলি ফাইন। 3 দিনের দিন হঠাৎ করে ভমিট শুরু হয়, পটি শুরু হয়, খুব বাজেভাবে, রটওয়াইলারটা একদম একদম মানে পুরো ব্লাড বেরোচ্ছে ভমিটের সাথে। 3 দিনের দিন। ওটা দেখে আমার হয়ে গেছে, আমি ডাক্তার দেখালাম, ডাক্তার কিচ্ছু খুঁজে পাচ্ছে না, এক্সামিন করলো, টেস্ট করা হলো, কিছু পাচ্ছে না। 3 দিনের দিন রাত্রেবেলা আমি আরেকটা বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, তো উনি তখন দেখে বললেন যে এই সিমটমগুলো হচ্ছে পার্ভোস সিমটম। এবার আমি বলছি 2 দিন হি ওয়াজ পারফেক্টলি ফাইন, এলো ঠিকঠাক, হঠাৎ করে পারবো। আর পারভো তো তোমার হচ্ছে মানে স্প্রেড করে, মানে অল্প করে তো শুরু হয় না, এতটা, এটা তো এক্সট্রিম লেভেল পারবো চলে গেছে, কি করে হচ্ছে? পেছন দিকটা এরকম ঢুকে যায়। এক্স্যাক্টলি, ওটা কি করে হচ্ছে এরকম 3 দিনের মধ্যে, কি করে এটা হতে পারে? এটা হলো একদম মানে ইনিশিয়াল স্টেজে যে সিমটমসটা থাকে সেটা হচ্ছে ওদের পটির সাথে মানে স্টুলের সাথে ব্লাড বেরোয়। না, ইনিশিয়াল স্টেজে সিমটম হচ্ছে স্টুলটার কালার হোয়াইট হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হোয়াইট বেরো। তো তারপরে শুরু একদম ব্লাডটা হচ্ছে একদম লাস্টের দিকে, ঠিক আছে। তো আমি এটা জানার পর আমি স্যালাইন সব চলেছে, সবটাই চেষ্টা করা হয়েছে, 5 দিনের দিন হি ইজ নো মোর। পারবো বলে এমনিও বাঁচে না। না বাঁচা যায়, আমার ফ্রেন্ডের ডগেরই পারবো হয়েছিল, ও ফার্স্ট স্টেজে ছিল অ্যান্ড শি সার্ভাইভড। জানি না, এটা আমি ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ শি সার্ভাইভ। পারভোর ভ্যাকসিনেশন যদি না হয় আর যদি পারভো হয়ে যায়, না পারবো, তোমায় প্রপার ট্রিটমেন্ট করাতে হবে, প্রপার ট্রিটমেন্ট করালে ডগ বাঁচবে, কিন্তু হ্যাঁ এবার যদি 2nd স্টেজ বা 3rd স্টেজে থাকে তাহলে কোনো ডগ বাঁচবে না। তো মানে আমার ফ্রেন্ডের ডগটা তো বেঁচে গেছে, মানে ঠিক আছে। তো আমার এই রটওয়াইলারটা বাঁচলো না। এবার আমি আমার মাকে না তখন না আমার একটা না
কেমন একটা ফিলিং হলো, মাকে বললাম যে মা এই ফ্ল্যাটটা আমার ঠিক লাগছে না, এখানে আসার পর থেকে সব কিছু উল্টোপাল্টা হচ্ছে। এটা হয় না যে একটা যে তুমি একটা ভালো পরিবেশ ছেড়ে একটা খারাপ জায়গায় যাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, শরীর খারাপ, এই যে রটওয়েলারটা আমার মারা গেল, এরপর থেকে শুরু হলো আমাদের শরীর খারাপ। আমার শরীর খারাপ, আমার হাত পুড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছি, বাবার শরীর খারাপ, দাদাইয়ের শরীর খারাপ, সবার একসাথে শুরু হয়েছে। মানে পুরো বাড়িতে যে কটা মানুষ রয়েছে সবার শরীর তাদেরকে কোনো না কোনো কিছু না কিছু হচ্ছে, সারাদিন লেগে আছে। ফাইনাল ছিল হচ্ছে যখন লাস্ট হঠাৎ করে একদিন দাদাইয়ের তোমার একটা হার্টের প্রবলেম শুরু হলো। আমার দাদাই ইজ এ সিওপিডি পেশেন্ট, তো হার্টে একটা প্রবলেম শুরু হয়েছে। হি ওয়াজ ফিট, হঠাৎ করে শুরু হয়েছে, শ্বাস নিতে পারছে না, হসপিটালে নিয়ে গেলাম, অ্যাডমিট করালাম। তাহলে ভাবো, আমার দিদুন, মা, দাদাই তিনজন একসাথে হসপিটালাইজ, বাড়িতে শুধু আমি, আমার বাবা, রাজা, আর কেউ নেই। ফাইনালি আমাদের যে অ্যাস্ট্রোলজার আঙ্কেল একদিন আমাকে কল করেছে, দিয়ে বললো যে বাবা তোদের বাড়ির কাজটা কত দূরে এগোলো? আর আমি বলছি যে এগোচ্ছে না বাড়ির কাজ। একটা মিস্ত্রি ধরো লাগাচ্ছি, কেউ একটা মার্বেল মিস্ত্রি, তাকে লাগানো হচ্ছে কাজে, সে দুদিন কাজ করছে, দিয়ে বলছে আমি করবো না, চলে যাচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এই যে কাজগুলো এগোচ্ছে না, মানে যেটা ধরো আমার বাড়ি তৈরি হওয়ার কথা প্রায় 8 মাসের মধ্যে, আমার বাড়ি তৈরি হতে নিয়ার অ্যাবাউট 1 বছর টাইম লাগলো। ইটস মানে লাইক এটা লাগার কথা না, বিকজ আমরা বলেইছিলাম তাড়াহুড়ো করে, আর মিনিমাম কয়েকটা কাজ ছিল, কিন্তু এমন কিছু পুরো বাড়ি তৈরি করার ছিল না। তো ভালো কথা, আমি আমার আঙ্কেলকে বললাম যে এরম এরম ব্যাপার, আমাদের কাজ এগোচ্ছে না কিছুতেই, কাজটা এগোবো কী করে? মানে মিস্ত্রি ছেড়ে চলে যাচ্ছে, কেউ বলছে যে করতে পারবো না, কেউ আসছেই না, কেউ ফোন করে বলছে আসবো, কেউ আসছে না। তখন উনি বললেন যে এটা কিন্তু হচ্ছে তোর ফ্ল্যাটটার জন্যেই। এবার আমার কাছে তখন একটা সবথেকে বড় ডাউট হচ্ছে, আমার ফ্ল্যাটের জন্য আমার বাড়িটা কী করে এফেক্ট? এক্স্যাক্টলি। বলছে তোর ফ্ল্যাটে না একটা নেগেটিভ এনার্জি আছে, ঠিক আছে? এবার আমি ভূত শব্দটায় খুব একটা মানি না, ঠিক আছে? আমার কথা হচ্ছে এনার্জি আছে, নেগেটিভ এনার্জি। তো আঙ্কেল বললো যে ওই যে নেগেটিভ এনার্জিটা, ওটা তোদেরকে বাড়িটা ছেড়ে যেতে দেবে না, ফ্ল্যাটটা ছেড়ে, ফ্ল্যাটটা ছেড়ে কোথাও যেতে, যে রেন্টেড ফ্ল্যাটটা রয়েছে ওটা ছেড়ে যেতে দেবে না। ওকে, কিন্তু কারণটা কি? কারণটা হচ্ছে যে বেসিক্যালি বলছে যে দের ওয়াজ আ প্রবলেম, যেটা তুই ফার্স্ট এসে করে ফেলেছিলি, সেই প্রবলেমটার জন্যে এই যে এনার্জিটা, এটা তোর সাথে অ্যাটাচ হয়ে গেছে। এবার এটা আমি জানতাম না কী করেছি, আমি সিরিয়াসলি জানতাম না। আমি যখন উনি বললেন তখন আমার মাথায় এলো, ফার্স্ট ডে যখন আমি শিফট করছিলাম, ঢোকার পর আমি যখন ঠাকুর ঘরে গেলাম, একটা না পেরেক বেরিয়েছিল, আমি দেখিনি, ঠিক আছে? পেরেকটা কোথায় ছিল? দরজার একদম সাইড দিয়ে একটা এরকম পেরেক বেরিয়েছিল। ঢোকার সাথে সাথে আমার হাতের এই এরিয়াতে কেটে গিয়ে রক্ত পড়ে ঠাকুর ঘরের। আমরা পরিষ্কার করে দিই, পড়েছে। ওই ব্লাডের টেস্টটা অ্যাট্রাক্ট করেছে একটা নেগেটিভ এনার্জিকে, যেটা অলরেডি ওখানে আছে। মানে কোনো নেগেটিভ এনার্জি ব্লাডের টেস্টে অ্যাট্রাক্টেড হচ্ছে? এটা আমি জানতামও না, আমি এই ব্যাপারটা জানি না যে এটা কি হয় বা কেন হয়। তাহলে কি এনার্জিটা ডেমনিক এনার্জি ছিল কোনো রকমের? আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কী ধরনের এনার্জি বা কী এনার্জি, বা আমরা বলি না যে এক একটা ভূতের টাইপস হয়, কী কী সব। আমি তো অত শত জানি না, আমি মায়ের কাছে গল্প শুনেছিলাম যেগুলো, সেগুলোই জানি, তার থেকে বেশি জানি না। আমাকে বলল যে এখানে যেইগুলো রয়েছে সেটা কোনো নর্মাল স্পিরিট নয়। বললো তুমি এটা কি জানো যে কোনো একটা মানুষ যখন মারা যায়, তার একটা স্পিরিট পিশাচ রূপ নিতে পারে, পিশাচজনিতে কনভার্ট হতে পারে, ডিপেন্ড করছে তার কর্মের ওপর। এক্স্যাক্টলি। আর ওটা ছিল পিশাচ, ঠিক আছে? তো এবার কাইন্ড অফ এটা বলেছিল যে ও অ্যাট্রাক্টেড। এবার এটা আদৌ সত্যি না আমি জানি না, কি মানে কি হচ্ছে, হ্যালুসিনেশন, আমি কিচ্ছু জানি না, আমি এগুলো নিয়ে রিসার্চ করিনি, আমি জানিও না ভাই। বাট এটুকু তো শিওর যে ওই ফ্ল্যাটে ঢোকার পর থেকে তোমাদের লাইফ একদম টোটালি চেঞ্জ, একদম হেল হয়ে গেছিলো। মানে আমার তখন একটা ইন্টার্নশিপ চলছে, আমি কাজ করছি, বাবার বিজনেস, হঠাৎ করে সবটা উল্টো হয়ে গেছে।
বাবার বিজনেসে একটা লসের তোমার জিনিস চলে এসছে, আমার ইন্টার্নশিপের মধ্যে পলিটিক্স ঢুকে গেছে, যে সবাই বলছে যে আর টিকবে না জিনিসটা। আমার মায়ের শরীর তো তোমাকে বললাম, শরীর খারাপ তো লেগেই আছে, আর তার সাথে সবাই কিছু না কিছুভাবে আঘাত পাচ্ছে। বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল মাঝে মাঝে, একবার আমি পড়ে গেলাম, এরকম লেগেই আছে। রাজাকে নিয়ে বেরোচ্ছি, রাজার শরীর খারাপ। আমার রাজা, হি ইজ 60 kgs, ওর ওই ফ্ল্যাটে গিয়ে 10 kgs রিডিউস হয়ে গেছে উইদিন আ মান্থ অ্যান্ড দিস ইজ আ ড্রাস্টিক চেঞ্জ। তুমি ভাবতে পারছো না এটা কত বড় চেঞ্জ। মানে 10 kgs ইজ নট আ জব। একটা মানুষ জিম করে 10 কিলো কমাতে পারে না। এক্স্যাক্টলি, ওর হঠাৎ করে 10 kgs লস হয়ে গেছে। ইটস উইয়ার্ড। আচ্ছা, সব ঠিক আছে, আমরা মানছিলাম। এবার হঠাৎ না একদিন আমার সাথে একটা জিনিস হলো, যে তুমি এটা শুনেছো যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে বান মারা যায়? হ্যাঁ, আমার উপর মারা হয়েছিল। এবার এটা নিশ্চয়ই কোয়েশ্চেন করবে তুমি যে কেন তোমার কে বা কেন কি কারণ না বেঁচে তুমি থাকতেই পারো, কারণ দেখো যতক্ষণ না পর্যন্ত তোমার সময় আসবে ততক্ষণ তুমি যাবে না বা কেউ তোমার কোনো ক্ষতি করতেও পারবে না। এটা একটা কথা বলছি, তার কারণ অনেকেই বান মারে বা ইউনিভার্স যদি তাদেরকে প্রোটেক্ট করে না, সেই জিনিসটা রিভার্ট করে যায়, ঠিক আছে। এবার তোমার যদি অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে সেই গ্রহ নক্ষত্রের পজিশন ওরকম থাকে যে তোমার এই বয়সে গিয়ে এরকম একটা নির্দিষ্ট সময়েতে তুমি এরকম জিনিসে অ্যাফেক্টেড হবে আর সেটাই তোমার মৃত্যুর কারণ হবে, দেন তোমার ওটাই হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তো বেসিক্যালি আমি নামটা নিচ্ছি না, বাট আমার খুব ক্লোজ একজন রিলেটিভই এই বানটা বলতে পারো মানে মারে আমাকে, ঠিক আছে। তার ফলে কি হয়, আমার শ্বাসকষ্ট শুরু হয়, আর এমন লেভেলে শ্বাসকষ্ট শুরু হয় যে আমি না কথা বলতে পারছিলাম না, আর মনে হচ্ছে এক্ষুনি ফেন্ট হয়ে যাব। তুমি জানলে কি করে যে তো এটার কারণ ওইটা? তো বেসিক্যালি আমার যে এরকম হওয়ার পরেই না আমার একটা না 6th সেন্স কাজ করে প্রচণ্ড, আর আমার 6th সেন্স না বলতে পারো যে খুবই লেগে যায়, বিকজ 6th সেন্স যখনই কিছু একটা বলে সেটা আমি গাটকে আমরা সবসময় ফলো করি। তো আমি এরকম আঙ্কেলকে একদিন ফোন, সেদিনকে তো কোনো রকমভাবে সিচুয়েশানটা হ্যান্ডেল হয়ে গেল। আঙ্কেলকে কল করি, দিয়ে বলি যে এরম হয়েছে। তো বললে যে আচ্ছা দাঁড়া আমি দেখছি। তো এবার আঙ্কেল ওই অ্যাস্ট্রোলজিক্যাল একটা চার্ট আছে না কি আছে ওটা দিয়ে দেখে। তো এবার দেখে না উনি আমাকে ফোন করে, তখন উনি বলেন যে তোর ওপর একটা বান মারা হয়েছিল। এবার এটা কে মেরেছে সেটাও আমাকে বলে দেয়। আঙ্কেল যথেষ্ট তোমার সিদ্ধ এগুলো নিয়ে, ঠিক আছে। তো এবার আমি ওনাকে খুব মানি। তো যাই হোক, তো উনি তখন বলেন যে এইখানে তোকে এইভাবে মেরেছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে আমাকে তো মারার চেষ্টা করছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ওটা আমার কাছে খুব একটা সারপ্রাইজিং ব্যাপার নয়, বিকজ আমি একজন মেয়ে হয়েছি বলে আমার ফ্যামিলি সেই জিনিসটা অতটা পছন্দ করেনি। ছোটোবেলা থেকে এই জিনিসটা খুবই একটা স্টিরিওটাইপ, ঠিক আছে। আমি এটা বুঝি না এই জিনিসগুলো, মানে এই রুলসগুলো ফ্যামিলির মধ্যে দেখো কতটা শুনতে হয়তো অনেক খারাপ লাগবে, বাট দিস ইজ ফ্যাক্ট যে ছেলেদের কাছে এগুলো ম্যাটার করে না। কিন্তু মানে আমাদের ফ্যামিলিতে যারা গুরুজন রয়েছে তাদের মধ্যে যারা ছেলেরা রয়েছে তাদের কাছে ম্যাটার করে না, বাট এই স্টিরিওটাইপ মেন্টালিটিগুলো কিন্তু মেয়েরাই নিয়ে আসে, আর মেয়েরাই কিন্তু মেয়েদেরকে নিয়ে এই জিনিসগুলো করে। আমি বুঝতে পারি না কেন, এর পেছনে রিজন কি। দেখো আমি একটা খুব সিম্পল কথা বলি, আমাদের গুরুজনদের যে টাইমটা ছিল, ওনারা যেভাবে তৈরি হয়েছেন, ওনারা যেভাবে ছোটোবেলা থেকে বড় হয়েছেন না, ওনারা ওইভাবেই দেখেছে সোসাইটিতে মেয়েরা উই ডোন্ট লাইক লাইক দ্য গার্লস, এরকম একটা ব্যাপার যে দে শুড বি ডমিনেটেড। হ্যাঁ, বাট সেটা তো মেয়েরাই করছে, বাট স্টার্টিংটা কিন্তু ছেলেরা করেছিল, জমিনদাররা স্টার্টিং করেছিল। আজকে যদি জমিনদাররা নিজের ওয়াইফদেরকে এরকম দাবিয়ে না রাখতো, তাহলে ওরা কোনোদিনও নিজের সেকেন্ড জেনারেশনকে এইভাবে করতো না। মানে শেখানোই হতো মেয়েদেরকে যে তুমি একজনের বাড়ির বউ হবে, তার পায়ের জুতো হয়ে থাকতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে। তো এবার যাই হোক, তো আমার যখন জন্ম হয় স্পেসিফিক্যালি, তখন থেকেই আর কি এরকম চেষ্টা একটু করা হতো যে মানে ওকে মেরে দেবো বা যাই হোক হোয়াট এভার, শরীর খারাপ করে দেবো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো আমার মা আমাকে ছোটোবেলায় একবার তোমার বেনারস নিয়ে গেছিলেন। তখন ওখানকার একজন তোমার মানে আঘোরি ছিলেন, তো তখন ওখানে আঘোরিরা অনেক থাকতো, ঠিক আছে। তো আঘোরি ছিলেন, উনি বলেছিলেন যে মানে আমি জানি না উনি কী দেখে বলেছিলেন, বাট উনি বলেছিলেন যে আমার ওপর না মহাদেবের আশীর্বাদ আছে, এটা বলেছিলেন। তো
তো এবার আমি মহাদেবকে খুব মানি, আমি ক্লাস 8 থেকে খুব প্রচণ্ড মানি, আমি উপোসও করি, সবই করি, ঠিক আছে, মানি মোটামুটি। তো এবার মায়ের বিলিফে, অ্যাকর্ডিং টু মাই মা, যে উনি আমাকে সবসময় প্রোটেক্ট করে রেখেছেন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু মাই মাস বিলিভ, আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো এই যে বানের এই ব্যাপারটা হলো, আমার দাদাই তার পরে পরে, তো বললাম তোমার দাদাইকে শরীর খারাপ হলো, দাদাই হসপিটালাইজ তখন, ওয়েল অ্যান্ড গুড। এইসবের মধ্যে আমার বাবা আর আমি আর রাজা তখন বাড়িতে আছি। একদিন বাবা ঘুমোচ্ছে বাবার ঘরে, আমি আর রাজা ঠাকুর ঘরে ঘুমাতাম, কারণ কি আমাদের 3টে রুম ছিল ফ্ল্যাটটাতে, ছোটো ছোটো, ঠিক আছে, একটাতে মা আর দিদুম ঘুমাতো, একটাতে বাবা আর দাদাই ঘুমাতো, একটাতে আমি আর রাজা ঘুমাতাম। এবার আমি আর রাজা ঠাকুর ঘরটা চুজ করেছি, আমরা ঘুমাচ্ছি, আর আমাদের একটা ছোট্ট খাট মতো ছিল, আর পাশেই বাদিকে রাজা ঘুমায়। রাত্রির প্রায় ধরে নাও 12টা 12:30 বাজবে হয়তো, আমি ততক্ষণ আমি ঘুমিয়ে পড়েছি। এবার আমি হঠাৎ চোখটা একটু খুলেছে, দেখছি বাঁদিকে রাজা না, আমাদের ঠাকুর ঘরের ঠিক ওপরে অনেক ক্যাবিনেটস ছিল, ছোটো 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 ক্যাবিনেটস, 3টে না 4টে মতো ক্যাবিনেটে জিনিসপত্র স্টোর করা হতো। ওই ক্যাবিনেটের দিকে হঠাৎ দেখছি, মানে একদম পুরো দেখছে, মানে একদম স্ট্রেট তাকিয়ে আছে ক্যাবিনেটের দিকে, অন্য কোনো দিকে তাকাচ্ছে না। আমি ডাকছি, কিরে ওই, এই বাঁদর, ডাকছি, তাকাচ্ছেন, ওইদিকে স্ট্রেট তাকিয়ে আছে। আমি দেখলাম তাকাচ্ছি কিছু, ওরা দেখছে, ও ঘুমিয়ে পড়বে, আমিও ঘুমিয়ে পড়েছে। হার্ডলি 15 সেকেন্ডস, ভাও 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 ভাও, বিশাল চিৎকার, সে কি জোরে জোরে চিৎকার করছে, আর ওদিকে তাকিয়ে, কি হলো, কিছু তো দেখতে পাচ্ছি না। আমি ওকে চুপ করালাম, শোয়ালাম। কিছুক্ষণ পর জাস্ট আমি শুয়েছি, সোজা ঘুরেছি, আর আমার সোজাসুজি ক্যাবিনেটটা, বিশ্বাস করবে না আমি বলছি, ক্যাবিনেটটার দিকে যখন তাকাচ্ছি না, এই যে আমাদের লম্বা চুল মেয়েদের, ধরো আমাকে কেউ একটা ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আমার হাফ মাথাটা দিয়ে চুলটা ঢুকছে, এই পজিশনে একটা কিছু আমি দেখতে পাচ্ছি, আমি ওটা দেখছি যে একটা চুল, মানে একটা লম্বা চুল এরকম ক্যাবিনেটের মধ্যে ঢুকে যাচ্ছে। সিরিয়াসলি? ইয়েস। আমি, আর সব থেকে অদ্ভুত ব্যাপার, এটা হচ্ছে আমার ঠাকুর ঘরে, আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, এটা আমার ঠাকুর ঘর। কি আমি না, মানে তখন স্পিচলেস, আমি ভাবছি এটা কি হলো। মানে তুমি বলছো যে প্রথমে তুমি কিছু দেখতে পাওনি ক্যাবিনেট? না, আমি ফার্স্টে কিছু দেখতে পাইনি। তোমার ডগস, মানে তোমার রাজা ওই দিকেই তাকিয়েছিল, বার্ক করতে শুরু করলো, তারপর যখন তুমি দেখলে একটা মাথা বা চুলের গোছা, একটা চুল, মানে চুলের এরকম গোছা ওটার মধ্যে ঢুকে গেল জাস্ট ক্যাবিনেটের ভেতর। একদম স্পষ্ট দেখেছি আমি বলবো না যে আমি স্পষ্ট দেখি, বিকজ আমার একটা ঘরে আমার একটা ডিম লাইট জ্বলে, ঠিক আছে, আমি এমনি অন্ধকারে শুতে পারি না, একটা ডিম লাইট সবসময় জ্বলে, আমি পুরো স্পষ্ট দেখেছি ওটা। আর সব থেকে বড় ব্যাপার, আমার রাজা না, তুমি নিশ্চয়ই জানবে যে একটা কুকুরের বার্কিং টেন্ডেন্সি অনেক রকমের হয়, একটা ফ্রেন্ডলি বার্ক হয়, একটা হয় অ্যালার্ট বার্ক, মানে আমি না ওই রূপে রাজাকে কোনোদিনও দেখিনি। ও যখন বার্ক করছিল, ওর শিরডাড়ার যে লোমটা না পুরো খাড়া একদম, আর হি ইজ ভেরি অ্যালার্ট, একদম চিৎকার করছে পুরো, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো। ওটা কে ছিল, কি ছিল, কে ছিল থেকে বড় কথাটা কি ছিল, কি ছিল, এটা মানুষ তো নয়। মানুষ ক্যাবিনেটের ভেতর কি করে থাকবে, কি উঠবে কি করে অনেকটা উপরে, ইউ নিড আ ল্যাডার টু লিটারালি ক্লাইম্ব অন দ্যাট, ঠিক আছে, জানি না, দিস হ্যাপেন্ড। ভালো কথা, এই সব কিছু হয়ে সেদিনকের ঘুম তো পুরো একদম চপাট, আমি আর ঘুমাইনি, বিকজ তুই জানো আমার সব থেকে বড় ভয় না আমাকে নিয়ে না, আমার রাজাকে নিয়ে হচ্ছে। প্রথম হচ্ছে যে ডগসরা এগুলো ফিল করতে পারে আর প্রচণ্ড বেশি এফেক্ট হয়, আর এফেক্ট মানে ওদের শরীর খারাপ করে দেয়, আর ওর কিছু হয়ে গেলে আমি পারবো না থাকতে। ওরা এনার্জিটাকে অবজার্ভ করে, মানে ওই যে নেগেটিভিটিটা থাকে, মানে বা নেগেটিভ এনার্জি থাকে, তারা তো তোমাদেরকে অ্যাটাক করতে চাইছে, বাট ও সেই জিনিসটাকে নিজের উপর নিয়ে নেয়। ভাগ্যে তুমি এটা বললে, আমি এই পয়েন্টটাতেই আসছিলাম যে আমার রটওয়াইলারটা যে মারা গেল না, দিস হ্যাপেন্ড বিকজ অফ দিস রিজন। ও আমাদের বাড়ির নেগেটিভ এনার্জিটাকে নিজের ওপর নেওয়ার চেষ্টা করেছিল, ওই জন্যে কি ছোট ছিল তো অতটা নিতে পারেনি। আমরা তো কথা বলছি, আমার মাথায় না কন্টিনিউয়াসলি ওই সিনারিওটা ভাসছে যে চুলের গোছাটা ক্যাবিনেটের ভেতর ঢুকে যায়,
দিস ইজ হরিবল, মানে সিরিয়াসলি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ওই যে সিচুয়েশনটা ছিল। মানে আমি একটা এমন মেয়ে, আমি সিমেট্রিজ প্রচণ্ড পছন্দ করি। আমি রাতে যাই, বসি, ঠিক আছে, আমি রাতে ঘুরে ঘুরে বেড়াই, ভূতের গল্প শুনি, সব করি, কিন্তু আমি ভয় পাইনি। বাট ওই যে সিচুয়েশনটা ছিল, ওটা জীবনের প্রথমবার হয়তো হতে পারে আমি ভয় পেয়েছি আমার লাইফে। আমাকে যখন তোমার দিদি বলেছিল যে তুমি মায়ের সাথে কথা বলো, ওর কাছে ভালো ঘটনা আছে, আমি ভাবিনি যে এরকম ঘটনা আমি শুনবো। জেনুইনলি বলছি, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। মানে তুমি এখন যেটা বললে, আমি এর আগে শুনিনি এরকম জিনিস, যে অত ওপরে, তার উপর সব থেকে যেটা মানে স্ট্রেঞ্জ লাগছে আমার, ঠাকুর ঘর। থাক, মানে কি বলবো, রীতিমতো আমাদের ওখানে ঠাকুর ঘরে প্রত্যেকটা ঠাকুর প্রেজেন্ট আছে, ঠিক আছে, আমার গোপাল আছে, মহাদেব আছে, সবাই আছে, ইনফ্যাক্ট আমাদের গুরুদেব আছে। মানে এটা ইম্পসিবল, আমি জানি না কি করে হলো, বাট দিস হ্যাপেন। এবার এইগুলো হওয়ার পর আমি এই ঘটনাটা কাউকে না, আমার আঙ্কেলকে বলি, ঠিক আছে। আঙ্কেলকে বলে আমি বলি যে এই যে আমি দেখলাম, এটা আমি কী দেখলাম, আদৌ কি আমি সিরিয়াসলি কিছু দেখেছি নাকি আমি হ্যালুসিনেট করছি, আমি বুঝতে পারছি না কিচ্ছু। দেন হি ওয়াজ লাইক কি, তুই তোদের বাড়ির যে ওনারগুলো আছে তাদের সাথে একবার কথা বলে দেখতো যে এখানে এসব হচ্ছে কেন। আমি কথা বলবো বলে যাব, তার সময় হচ্ছে না, কথাই বলতে পারছি না। এক সপ্তাহ ধরে ওনারা বাড়িতে নেই, ওনারা আসার পর আমার কাছে সময় নেই যারা যাওয়ার, আমি জানবোটা কী করে যে কী হচ্ছে। তার মধ্যে আমার বাড়ি ফিরেছে হচ্ছে দিদুন হসপিটাল থেকে তখন বাড়ি ফিরেছে, তোমার প্লাস্টার রয়েছে, বাড়ি ফিরেছে। এবার বাড়ি ফেরার পর দিদুনের একটা অদ্ভুত জিনিস কি হয়েছে আমি তোমায় বলছি। আমার দিদুন যখন হসপিটালে ছিল, প্রায় তোমাকে বলি হসপিটালে ওই প্লাস্টার করা 7 দিন অবধি রাখে ওই টেক কেয়ার করার জন্য, আর উনি তো বয়স্ক। টেক কেয়ার যখন করলেন, ওনার উইন্ডটা নাকি শুকিয়ে গেছিলো, ঠিক আছে, যেখানটা সেলাই পড়েছিল শুকিয়ে গেছিলো। বাড়িতে আসার উইদিন 2 days ওই উইন্ডটা একদম পেকে যায়, মানে ডক্টর এসে আলাদা করে ওখান থেকে পুঁজ বের করেছে, ওটা আরও সিরিয়াস হয়ে যায়। তখন আমরা বাধ্য হয়ে দিদুনকে আমাদের যে নতুন বাড়িতে রেনোভেট হচ্ছে ওখানে শিফট করি, কারণ কি নিচের তলাটা ওখানে রেডি হয়ে গেছিলো, ওখানে শিফট করি বাধ্য হয়ে। আমি, আমার আরেকজন মাসি আছে কাজে, তো ওনার সাথে গিয়ে দিদুন ওই বাড়িতে থাকে, শিফট করি। আমরা যাই রেগুলারলি, দেখে তারপরে চলে আসি। ফ্ল্যাটটা তো হুট করে ছেড়ে দিতে পারবো না, একটা নোটিশ দিতেই হবে। ভালো কথা, সব কিছু হচ্ছে। এবার তার মাঝখানে আমার মাকে আমি একদিন হসপিটাল ভিজিট করতে গেছি। আমার মা তখন আমাকে বললো যে একবার না তুই প্রসেনজিৎ কাকুর সাথে কথা বল। এবার ইনি কে? ইনি আমার মায়ের হচ্ছে অনেক পুরোনো একজন বন্ধু, কিন্তু এনার মানে ইনি অ্যাস্ট্রোলজারও, ঠিক আছে। অ্যাস্ট্রোলজার বলতে গেলে এনার মধ্যে একটা তন্ত্র সাধনার একটা ব্যাপার আছে, তান্ত্রিক অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, তান্ত্রিক অ্যাস্ট্রোলজার। আমি গেলাম ওনার কাছে, আমি মানে ডিরেক্ট কথা বললাম। উনি না প্রথম আমাকে দেখে বললেন, হ্যাঁ রে, তোর কাছে কি কোনো সোনার লকেট আছে? প্রথম প্রশ্ন, মানে আমি যখন ঢুকে গিয়ে বসি তখন প্রথম প্রশ্ন, হ্যাঁ রে, কোনো সোনার লকেট আছে? জি, লকেট? তখন মাথায় নেই যে আমার কাছে অ্যাকচুয়ালি একটা লকেট আছে, আমার মাথায় নেই যে না। আর সোনা আমি পড়ি না, আমি খুব একটা একদম সোনা ফোনা পড়ি না, ঠিক আছে। তাই আমি বললাম যে সোনার লকেট, অনেক ভেবেছি, তারপরে মনে পড়ছে না, মাকে ফোন করেছি হসপিটালে। এবার তখন মা ফোন পেয়ে গেছে, মায়ের মোটামুটি একটা নর্মাল হয়ে গেছে। মা তখন মনে করালো ঠাকুমার দেওয়া একটা সোনার লকেট, ছোট্ট মতো এরকম একটা পেন্ডেন্ট বানানো, একটা সোনার হার, ওটা আমার কাছে ছিল। এবার আমি ওটা পড়ি না, রাখা থাকে মাঝে মাঝে হয়তো কোথাও বেরোলাম তখন পড়লাম, এরকম। বললো যে ইমিডিয়েটলি ওই লকেটটা আমার কাছে নিয়ে। এবার প্রসেনজিৎ আঙ্কেল থাকে হাওড়া ময়দান, আমি থাকি বালি, ওখান থেকে হাওড়া ময়দান আবার বাড়ি গিয়ে আবার যাবো, আমার মধ্যে এত এনার্জি নেই, বিশ্বাস করতে পারবো না। তা আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে পরের দিন এটা দিয়ে যাব। নিয়ে গেছি। এবার সারা ফ্ল্যাট তন্ন করে খুঁজছি, লকেট কোথাও পাওয়া যায় না। লকেট কোথায় গেল? মানে আমার বাড়ি থেকে আমার লকেট হারিয়ে গেছে, সোনার, তাও আবার কিছুতেই খুঁজে পাচ্ছি না। আবার আমাদের বাড়ির ঠিক একটুখানি এগিয়ে গেলেই ঠিক ডান দিকেই একটা ছিন্নমস্তা মায়ের মন্দির আছে, ঠিক আছে। আমি না ওনাকে খুব মানি, আর ওখানে একটা আঙ্কেল আছে, ওনাকেও খুব ভালো, ওনার সাথে কথা হয় না। গেলাম, আমি গিয়ে বললাম, আঙ্কেল আমি এরকম একটা জিনিস খুঁজে পাচ্ছি না কিছুতেই। তো উনি বললেন যে উনি না বলে দেন দেখে, ঠিক আছে, যে কোথায় আছে। এটা হয়, এক নিয়ে আমি দেখেছি,
উনি মানে পুরো বলে দেয়, জলের মধ্যে দেখে, কিছু একটা চালান দেয়। জলের মধ্যে দেখে বলে দেয়, ঠিক আছে। তাই এবার আমাকে বললো যে এরকম এরকম তোর বাড়িতে এরকম একটা আলমারি আছে, আলমারির ব্লু কালারের ব্যাগ আছে, ওর মধ্যে আছে। আমার বাড়ি গেছি, আলমারি খুলেছি, ব্লু কালারের ব্যাগও খুলেছি, তার ভেতরে দেখলাম একটা চেনের মধ্যে, তার ভেতরটাতে রয়েছে একদম চেনটার ভেতরে। আমার সব থেকে বড় প্রশ্ন, আমি ওই চেনের মধ্যে কখন ঢোকালাম? আমি তো ঢোকাইনি, আমি তো ইউজই করি না, ইউজ করলে আমরা লকেটে রাখি। ওটা গেল কোথায়? তোমার মা রেখেছিল? না না, আমার মা হাতই দেয়নি। আমার মা আমার আলমারিতে হাত দেয় না, আমরা কেউ একে অপরের আলমারিতে হাত দিই না। এবার ওটা ওখানে গেল কি করে? বাবা, দাদাই, দিদুন, দাদাই তো নেই, দিদুন হসপিটাল থেকে ডিরেক্ট ওইখানে গেছে, বাবা আমার জিনিসপত্রে হাত দেয় না, ওটা কি করে গেল? আমিও রাখিনি ভাই, আর আমার রাজা তো রাখবেই না, ও কী করে রাখবে? তো ওটা নিলাম, নিয়ে এবার প্রসেনজিৎ আঙ্কেলের কাছে গেছি। তখন প্রসেনজিৎ আঙ্কেল ওটা না একটুখানি বেশ এক্সামিন করল, একটা না খুব উইয়ার্ড কথা আমাকে বললো যে তুই কি ঠাকুমাকে দেখতে পাস? ডিরেক্ট জিজ্ঞেস করলো, তুই কি ঠাম্মাকে দেখতে পাস? আমি দেখতে না পেতাম, জানো তো। এবার আমি তখন জানি না যে আরও, কেন কি আমার পুরো ফোকাস তখন ওই ফ্ল্যাটটার ওপর, যে কী হচ্ছে আমার সাথে, ওই জিনিসটা থেকে ফোকাস আমার চলে গেছে। বলছে আমি না দেখতে পেতাম, জানো তো, এরকম বাড়িতে এরম এরম হতো, দেখতে পেতাম। তো এই কথাটা আমাকে বলিস নি কেন? তখন আমাকে বলছে যে আমি তো আমি এরকম বলছি যে আমি বিশ্বাস করে ফ্ল্যাটের আসার পর থেকে আমার মাথায় এসব কিছু নেই, আমি সব পুরোপুরি ফ্ল্যাটটার ওপর আমার ফোকাস, যে আসার পর থেকে এরকম হচ্ছে আমার সাথে। উনি আমাকে বলছেন যে এই যে লকেটটা না, এইটা তোকে যে দিয়েছে, যে মানুষটা তোকে দিয়েছে, সে এটার মধ্যে মানে এটার সাথে তো ঠাকুমাকে বেঁধে দিয়েছে। এক একটা জিনিসের সাথে তুমি, আমার একটা ফ্রেন্ডের সাথে একবার হয়েছিল, আমি জাস্ট একটা জিনিস বলি, যে ওর বাড়িতে এরকম একটা প্রেত চালান করা হয়েছিল, বাট থ্রু ওড়না, ঠিক আছে, ওড়নাটার সাথে বেঁধে দিই। আমি এগুলো জানতাম না, পরে ও আমাকে বললো, জানতে পারলাম। তো উনি বললেন যে আমার ঠাকুমাকে আমার সাথে এই লকেটটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর আমি বলছি ঠিক আছে, বাট আমার ঠাকুমা খুব একটা ভালো মানুষ ছিলেন না, ঠিক আছে। তোমার ঠাকুমাই তো দিয়ে গেছিলেন তোমাকে ওটা? ঠাকুমা দিয়ে গেছিলেন, বাট আমার হাতে মানে দিয়ে গেছিলেন, মানে বলে গেছিলেন যে এটা আমার নাতনিকে দিবি, ঠিক আছে, হাতে দেননি আমাকে তখন। উনি তো মারা গেছেন কোভিডে, ঠিক আছে, হসপিটালে ছিল, ওনার বডিটাও আমরা পাইনি, উনি বাবাদের হাতে জলও পাননি, বডি তখন দেখতে দিচ্ছিল না, দূর থেকে খালি বডি দেখিয়ে ছেড়ে দিচ্ছিল, এইরকম একটা ডেথলি সিচুয়েশন ছিল তখন। উনি বলে গেছিলেন যে এইটা আমার নাতনিকে দেওয়া হবে, ঠিক আছে। আমি ওই লকেটটা আমাকে আমার খুব যে ক্লোজ রিলেটিভ আমার উপর বানটা মেরেছিল, উনিই দিয়েছিলেন। ওকে। এবার আমার ঠাকুমার, বলতে পারো তোমরা যে ভাষায় আমরা বলি আত্মা, আমার ঠাকুমার আত্মাটা খুব একটা ভালো স্পিরিট নয়, দোষ পেয়েছিল হয়তো। দোষ পেয়েছিল, এক্স্যাক্টলি দোষ পেয়েছিল। অ্যান্ড উনি মুক্তি পাননি, ঠিক আছে, মানে যেটা আমরা বলি মুক্তি পেয়ে যাওয়া, মানে পাননি। আমার কাছে খুব একটা আনএক্সপেক্টেড নয় জিনিসটা, বাট ঠিক আছে। তো ওটা আমার সাথে ওই আত্মাটাকে কোনো একটা তান্ত্রিককে দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়, যাতে আমার লাইফটা যে ট্র্যাকে চলছে, মানে আমার একটা টাইমে খুব উন্নতি হচ্ছিল, সেটা থেকে একদম অবনতির দিকে যায়। আর এটা পুরোটাই করেছেন আমার সেই রিলেটিভ, ঠিক আছে। তো সেটা পরে জানতে পারি, তো জানতে পেরে তারপরে আঙ্কেল বললো যে এই লকেটটাতে কিছু বিধি করতে হবে, মানে কি ওনাদের ভাষায় আমি জানি না কি বলে, যে কিছু একটা ক্রিয়া করতে হবে, কারেক্ট। তো উনি বললেন যে ক্রিয়া করতে হবে, তো করে উনি বললেন যে আমি তোকে এটা 7 দিন পর দেবো। তারপরে উনি আমাকে 7 দিন পর ওটা ফেরত দেন। এবার ওই ব্যাপারটা হয়তো বোধহয় বলতে পারো কেটেই গিয়েছিল। আমাদের আস্তে আস্তে বাড়িটা ঠিক হতে শুরু করে, ওই রেনোভেশনের দিকটা, মানে ওই বাড়িটা। এবার আমরা শিফট করব, প্রায় 1 মাসের মধ্যে শিফট করব, বাড়িতে সবাই ফিরে আসে। কিন্তু মাঝখান থেকে এবার অসুস্থ হতে শুরু করি আমি, একদম খাবার ইচ্ছে চলে গেছে। আমি বাকি ছিল শুধু, আমি শুধু বাকি ছিলাম। এতদিন আমার কিছু হয়নি, কিন্তু আমি খাওয়ার ইচ্ছে চলে গেছে, সকালে উঠছি না, কটার সময় ঘুম থেকে উঠি যা শুনবে, আমি হয়তো ঘুমাচ্ছি ওই ধরে নাও 6টা 6:30, উঠতে উঠতে বিকেল 4টে, মানে ভোর 6টা 6:30 সময় ঘুমাচ্ছিল। বিকেল 4টের সময় ঘুম থেকে উঠছি, মানে মা না ডাকলে উঠবো না,
ঘর থেকে বেরোবো না, অশান্তি, বাবা মায়ের সাথে বিশাল অশান্তি, মানে এত অশান্তি তোমায় বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, বাড়িতে থাকবো না, বাড়ির থেকে বেরিয়ে যাবো। রাজাকে, যাকে আমি এতটা ভালোবাসি, তাকে আমি কথায় কথায় মুখে দিচ্ছি শহর, গায়ের কাছে আসবি না, ঘেন্না করছে আমার, এরম একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো। আমার মানে সকালবেলা উঠে আর একটা অভ্যেস আছে যে আমি না ভোরবেলায় অ্যারাউন্ড ধরে নাও 8টা 8:30 উঠি, মানে ভোর না সকাল, যাই হোক, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে আমার, যাই হোক। তো 8টার সময় আমি উঠি, ঘুম থেকে উঠে আমি পুজো দিই, পুজো দেওয়ার পর আমি তারপরে জল গ্রহণ করি, এটা আমার একটা অভ্যেস। ওসব সব সব একদম লাটে উঠে গেছে, কিচ্ছু করছি না, না পুজো দিচ্ছি, না সোমবার করে উপোস করছি, কিচ্ছু না। আচ্ছা, তোমার এভরি মানডে আমি উপোস করি, ঠিক আছে, এটা 16 সোমবার নয়, আগে থেকে বলে দিলাম, এটা নর্মাল একটা মানডের উপোস আমি মহাদেবের জন্য করি, কিচ্ছু করছি না। সোমবার দিনকে যেই মেয়ে মাংস মাছ এসব হাত দেয় না, সে বিন্দাস বসে চিকেন মানে সব উল্টো খেয়ে বেরাচ্ছি, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ড্রিঙ্ক করছি বাড়িতে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি বলছি যে ড্রিঙ্ক করছি, মানে এইগুলো আমি কোনোদিনই করি না। বাড়িতে তো ছেড়েই দাও, বাইরে হয়তো করলে খুব অল্প, আমি এরকম নই, একদম উল্টো। এবার আমার মা ঝাড়াচ্ছে, আঙ্কেলের সাথে কথা বলছে, সে কিছুতেই না, আমি কোনো কথা শুনবো না। ফাইনালি আমার আঙ্কেল বললো যে না, ওকে এইভাবে ঠিক করা যাবে না। ও আর একটাই কথা, আমার মুখে একটাই কথা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, এটা আমার বাড়ি। তুমি কি বাই এনি চান্স পার্শিয়ালি পজেসড হয়েছিলে? একদম ফার্স্ট স্টেজ পজেশনের, পার্শিয়াল পজেশন। এক্স্যাক্টলি। আমার একটাই কথা, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না মানে যাব না, সিম্পল। আর সে কিছুতেই আমাকে বলে বোঝাতে পারছে না যে এটা তো আমাদের রেন্টেড ফ্ল্যাট, এখান থেকে তো বাড়িতে যেতে হবে, না যাব না, সে কিছুতেই যাব না, মারপিট লেগে যাবে, বাট আমি যাব না, এরকম একটা অবস্থা। ফাইনালি আঙ্কেল আমার জন্য একটা না বললো যে ওকে না একটা তোমার এইটা দিতে বলেছিল, এইটা, আচ্ছা, ঠিক আছে, এটা রূপোর, এটাতে এখানে শ্রী লেখা আছে, ঠিক আছে, এটা দিতে বলেছিল আমাকে। তো বললো যে এটা পড়াও, এটা পড়ালে কেটে যাবে, কিচ্ছু হবে না। তো এটা ক্ষুদ্র করে আমাকে তারপরে পড়ে দেওয়া হলো। আর এইটা পড়ানোর পর থেকে মোটামুটি নর্মাল ছিল বাড়িতে, মোটামুটি নর্মাল। বাট আমি না একটা এনকাউন্টার করতাম, জিনিসপত্র দেখতে পেতাম, শুনতে পাচ্ছি, কানের মধ্যে কেউ একটা হুইসপার করে চলে গেল। আমি লাইক কি ভাই, কেন? বিকজ আমার কাছে খুব বড় প্রশ্ন যে আমার সাথে কেন করছো, এতগুলো লোক আছে, সবার সাথে করো, আমার সাথে কেন করছো, উইয়ার্ড না? আচ্ছা ঠিক আছে, আওয়াজ শুনতে পাচ্ছি, রাত্রেবেলা ঘুমাচ্ছি, ধরো আমার রুমে ঘুমাচ্ছি, ঠাকুর ঘর থেকে আমি আওয়াজ শুনতে পাচ্ছি, আর এটা স্পেসিফিক্যালি হচ্ছে সব কিছু ঠাকুর ঘরে, মানে ঠাকুর ঘরটাই কেন আমি বুঝতে পারতাম না। একটা কথা বলছি, এটা আমি ফিগার আউট করলাম এই কারণেই, কারণ তুমি দেখবে যদি আমি ওয়েস্টার্ন ইয়েতে যাই, মানে ওয়েস্টার্ন রিলিজিয়ানে যাই, যেমন ক্রুসেড জেসাসের সাইন, তো বাট ডিমনিক সাইনটা হচ্ছে কিন্তু উল্টো ক্রস, হ্যাঁ উল্টো ক্রস। ঠাকুর ঘরের পজিশন যদি ঠিক না থাকে, মানে কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ির বাস্তু অনুযায়ী ঠাকুর ঘর যদি ভুল পজিশনে থাকে, মানে ধরো যেদিকে বাথরুম থাকার কথা সেদিকে যদি ঠাকুর ঘর থাকে, অটোমেটিক্যালি ঠাকুর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে নেগেটিভ এন্টিটির ওখানে থাকতে বেশি সুবিধা হচ্ছে, সেখানে তো তোমার ভগবান আসছেই না বা কোনো পজিটিভিটি আসছেই না, উল্টো ওই জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ঠিকই বলেছো, এটাই হয়েছিল আমাদের, একদম বাস্তুটাই ওরকমই ছিল যে ওই জায়গাটা, ওটা ব্রহ্মস্থল নয়, ওখানে ঠাকুর রাখার জায়গা নয়। এবার কি করে বুঝবো, আমরা তো দেখাইনি, কিছুই দেখা হয়নি। ফ্ল্যাটে কে এত দেখবে, বিশ্বাস করে আমাদের অত সময়ও ছিল না। আমাদের কথা ছিল যে একটা কোথাও রেন্টে থাকবো, তাড়াতাড়ি বাড়িতে শিফট করবো, এটা হচ্ছে মেন আমাদের মোটিভ ছিল। কারণ কি আমার দাদা দিদুন একটু বয়স্ক, এবার ওনাদের থাকার দরকার ছিল। এসব কিছুর পর তোমার আমাকে এটা যখন দেওয়া হলো, তখন থেকে আমার জিনিসটা কেটে গেল, আমি একদম নর্মাল ঠিকঠাক ছিলাম। এবারে আমি বাড়িটা শিফট করার টাইমে আমরা বেরোচ্ছি, বাড়ি শিফট করছি, সবই ঠিক আছে। যখন ছাড়ছি বাড়িটা, মানে উপর থেকে যখন নিচে এসে আমরা বেরোবো না, বেরিয়ে ধরো একটু গেছি কিছুটা, ও তোমায় বলে বোঝাতে পারবো না কি শান্তি, শরীর ঠিক লাগছে, মানে যেখানে সারাদিন মনে হচ্ছে পড়ে থাকি, বিছানা থেকে উঠবো না, বিরক্ত লাগছে, চান করতে ইচ্ছা করছে না, খেতে কিচ্ছু ইচ্ছা করছে না। এটা দেখে এখন এবার ঠিক আছে, উফ ভাই, দাদার শরীর আস্তে আস্তে ঠিক করলো, এই বাড়িতে ফিরে এলাম। এই বাড়িতে ফিরে আসার পরে মোটামুটি সব কিছু নর্মাল,
ঠিকঠাক চলছে। এবার আমার হ্যালো খুব কিউরিয়াস, ঠিক আছে, আমার কথা হচ্ছে এগুলো হচ্ছে কেন হচ্ছে, কেন হবে, আর ওই ফ্ল্যাটে কেন হবে, কি আছে ওখানে এমন? আমি ঠাকুমার ব্যাপারটা তো আমার কেটে গেছিলো, তারপরে আমার শরীর খারাপটা কেন হলো তাহলে? যদি ঠাম্মার জন্য হতো তাহলে তো তোমার আগেই হওয়ার কথা ছিল, তো আমার হলো না কেন? এবার আমি ধরি হচ্ছে ওনার্সদেরকে, আমি গিয়ে সে কিছুতেই বলবে না, বলছে এখানে কিছু হয়নি, এটা ভালো জায়গা, এখানে কিছু নেই, দেখুন এতজন থাকে। পাশের বাড়িতে একটা আন্টি থাকে, আন্টি আমাকে বললো যে বাবু তোরা হচ্ছিস সেখানে এসছিস আফটার 7 years, 7 বছর ধরে এই ফ্ল্যাটটা খালি ছিল, এখানে কেউ থাকতে পারেনি। তা আমি তখন বললাম কেন? তো বললো যে এখানে কিছু কিছু ঘটনা ঘটে, আর এমন ঘটনা ঘটে যেগুলো হচ্ছে মানুষকে ইমোশনালি আর মেন্টালি হার্ট করে, ঠিক আছে, আর প্লাস ফিজিক্যালি হার্ট করে তার সাথে, মানে একদম পুরো একদম একটা মানুষকে শেষ করে দেবে এরকম একটা ব্যাপার। তাহলে এতটা ডেঞ্জারাস ভাবো। তো আমি বললাম যে তাহলে কারণটা কি এটা কারণটা আমাকে জানতেই হবে, আমি জানি না, আমাকে জানতেই হবে। এবার ব্রোকার যে আমার ছিল, ব্রোকারটা একটু বয়স্ক ব্রোকার, ওনাকে তখন ধরেছে। আমি বলছি আপনি যদি না বলেন তাহলে আমি আপনার নামে গিয়ে কেস করব, আমার ফ্যামিলির অসুবিধা হচ্ছে আপনার জন্য, আপনাকে নামে কেস করব। একটু ভয়টায় দেখে তখন উনি বলেন, তখন উনি অ্যাকচুয়াল রিজনটা এবার রিভিল। বোকার জানতো রিজনটা, বোকার রিজনটা জানতো, ও জানতো, ওনার্সও জানতো, কেউ বলেনি, কেউ মুখ খোলেই নি। দেখো খুললে ফ্ল্যাটটা আমরা স্বাভাবিক নিতাম না, ওদের লস, সেটা ওরা বলেনি ওই জন্য। তারপর ব্রোকার বিলাই কি ঠিক আছে আপনি আমার সাথে একদিন দেখা করুন, আমি আপনাকে সামনাসামনি কথাগুলো বলবো। বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসছি, কথা বলবো, তাহলে কথা বলো। দিয়ে এবার একদিনই ব্রোকারটার সাথে আমি ওনার বাড়িতেই দেখা করেছি, আর ওই বাড়িতে দেখা করে এবার তখন উনি বলতে যাচ্ছেন আর কি আমাকে যে এই বাড়িতে একদম প্রথম যখন এই ফ্ল্যাটটা তৈরি হয় তার আগে এখানে একটা তোমার ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে ছিল হচ্ছে একজন শ্বশুর, মানে একজন মানে বাবা, তার 2 ছেলে আর একজন বৌমা, ঠিক আছে। বৌমাটার রেপ করে মার্ডার করা হয়, একবার না মাল্টিপল টাইমস ওর রেপ করা হয়, দেন শি ওয়াজ মার্ডার্ড। এবার সব থেকে বড় ব্যাপার, আমি যখন এটা বলছি তোমার মাথায় কি আসছে, কে রেপ করতে পারে? ওর হাজবেন্ড না, হাজবেন্ড, তার ভাই, তার বাবা, 3 জনে ওই একটা বউয়ের ওপরে মাল্টিপল টাইমস রেপ করেছে। আর লাস্ট পর্যন্ত হয়তো কোনো একটা ঝামেলা হয়েছিল বা কিছু, আমি অতটা জানি না, শি ওয়াজ কিল্ড, অ্যান্ড ওইখানেই ওকে পোতা হয়েছিল। এই যে ব্যাপারটা, এইটার 1 সপ্তাহের মধ্যে তার যে ছোট ছেলে, যার বউ ছিল, যে হাজব্যান্ড, সে তোমার গলায় দড়ি দেয়, তার যে ভাই সে রেলে কাটা পড়ে, আর যে বাবা, সেই বাবার হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়, কিন্তু সেটা একটা উইয়ার্ডভাবে, কেন কি কেউ বুঝতে পারেনি হঠাৎ করে কেন হার্ট অ্যাটাক করলো, উনি তারপরে মারা যান, ঠিক আছে ওখানে। এবার সব থেকে উইয়ার্ড ব্যাপার হচ্ছে যে ওই যে ভিটেটার বাড়ি ভাঙার পরে ফ্ল্যাট তৈরি হয়, ওই ফ্ল্যাটে তোমার প্রতিটা ঘরে, আমি ম্যাক্সিমাম সবাইকেই চিনতাম ফ্ল্যাটে, ঠিক আছে, ছোটো একটা ফ্ল্যাট তো সবাইকেই চিনতাম। সবাই বলছে যে আমাদের বাড়িতে কিছু না কিছু আমরা ফিল করেছি, দেখেছি, শুনেছি। খুব একটা ডেঞ্জারাস শুনিনি, কিন্তু পার্টিকুলারলি আমাদের যে ফ্ল্যাটটা, ওটা পার্টিকুলারলি হন্টেড একদম। এবার দেখো ওটা কেন হন্টেড সেটা আমি জানি না, আমার মনে হয় যে ওনার হয়তো ওই জায়গাটা পছন্দ হয়েছে, জন্য ওখানটা উনি রয়েছেন। এটা যদি আমি রিলেট করি ওই ঠাকুর ঘরের জায়গাটার মানে ঘটনাটার সাথে, মেবি হতে পারে যাকে রেপ করা হয়েছিল, মার্ডার করা হয়েছিল, তার স্পিরিট হতে পারে। ওকে, কারণ তার মৃত্যুটা খুব ডেঞ্জারাস ছিল, খুবই বাজেভাবে, খুবই প্যাথেটিক ডেথ ছিল। তো হতেই পারে যেহেতু তার আত্মা শান্তি পায়নি, সেই কারণে সে এখন অবধি ওখানে থেকে গেছে। আর কোনো স্পিরিট যখন কোনো বাড়িতে থেকে যায়, সে কোনো একটা অবজেক্টকে চুজ করে নেয় তাকে নিয়ে বেঁচে থাকার জন্য, ঠিক আছে। কারণ ওকে তো সারভাইভ করতে গেলে আমরা যেমন খাবার খাচ্ছি, পশু পাখিরা খাবার খাচ্ছে, স্পিরিটরা কিন্তু এনার্জি খায়, ওই এনার্জি অ্যাবজর্ভ করে ওরা সারভাইভ করে যায়, ঠিক আছে। আর যখন ওটা ডেমনিক এন্টিটিস হবে, তখন তার ইন্টেনশন পুরোপুরি অন্যরকম হয়ে যাবে, কারণ তার নেশা হয়ে যাবে একটা, যে
আজকে আমি তোমার এনার্জি পুরো শুষে নিয়ে নিজেকে পাওয়ারফুল করলাম, দুদিন পর অন্য আরেকজনের এনার্জি আমি অ্যাবজর্ভ করব, এরকম হবে ব্যাপারটা। তো তারপর মানে ওই ফ্ল্যাটের ব্যাপারে যখন জানতে পারলে যে ওদের যে ল্যান্ডলর্ড বলছি সরি, যে পাস্ট হিস্ট্রি যখন জানতে পারলে, তো বাবা আর দুই ছেলে ওরকমভাবে মারা যায় একটা সপ্তাহের মধ্যে। ওই ফ্ল্যাটটাতে তারপরে আমি যখন আমার অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলি, তোমার মনে আছে উনি ফার্স্ট টাইমে আমি তোমাকে বললাম না, বলেছিল যে এটার ব্যাপারে আমি তোকে পরে বলবো, যখন তুই তখন পরে বললো, পরে আমাকে বললেন যে ওই ফ্ল্যাটেতে একসাথে 3টে নেগেটিভ এনার্জি আছে, 3টে, ঠিক আছে। আর আমার ঠাকুমার এনার্জিটা থেকে আমি নিয়েই গেছিলাম ওখানে সাথে করে, টোটাল কটা এনার্জি হলো 4টে। সব মিলিয়ে এমন হয়ে গেছিল যে পারলে আমাদের ফ্যামিলিটাকে পুরো ডিস্ট্রয় করে দিত ওইখানে। হ্যাঁ, বলতে পারো ভগবানের অশেষ কৃপা আমার ওপর বা আমার ফ্যামিলির ওপর যে আমরা এখনো অবধি বেঁচে আছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। মানে আর সব থেকে ভয় ছিল আমার রাজাকে নিয়ে, বিকজ আমি ভাবতে পারছিলাম না যে কী করব। মানে ওর যদি কিছু হয়ে যেত আমি একদম পাগল হয়ে যেতাম একদম, মানে আমার বুঝবে হয়তো যে ঘুরতে অ্যাটাচ। যাই হোক, বেসিক্যালি এটা হলো। এবার সব থেকে বড় ব্যাপার কি বলো তো, ওই যারা ফ্ল্যাটটার ওনার, যারা ফ্ল্যাটের যে ব্রোকার, সে আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি এই ঘটনাগুলো আমাকে বলবেন না প্লিজ। হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনি একটা ফ্যামিলিকে ডিস্ট্রয় করছেন, আপনি যদি এগুলোর ব্যাপারে না বলি বা কেউ যদি জানতে নাই পারে, আরেকটা ফ্যামিলি আসবে, সে আবার ডিস্ট্রয় হবে। এবার আমি সেই সাইকেলটা আমি বানাতে চাই না ভাই, যে ওটাকে হন্টেড বলে দাও জায়গাটাকে, বা কিছু একটা করো ওটার ব্যবস্থা। আমি বললাম আপনারা পুজো করাচ্ছেন না কেন, আমি ওনাকে বললাম। তো উনি বলছেন যে আমরা অনেক পুজো করিয়েছি, চেষ্টাও করেছি, কিছুতেই কিচ্ছু হচ্ছে না। মানে ভিটেটা হচ্ছে ওদের এতটাই প্রিয় ভিটে যে ওরা একদম মানে বলতে পারো কি বলবো, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে যে আমি ওটা ছেড়ে যাবো না কোথাও। না দেখো, তারপরেও রেমেডিস হয় অনেক রকমের, যেগুলো হয়তো প্রপারলি ফলো করলে বা কোনো প্রফেশনাল প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা থাকে তারা যদি এসে সেই জায়গাটার ওপর ইনভেস্টিগেট করে সেই স্পিরিটগুলোর সাথে কমিউনিকেট করে হয়, এরকম প্রচুর কেসেস আছে, এরকম প্রচুর ভিপ স্পিরিট থাকে যাদেরকে তাদের জেদ থেকে বার করা যায়, ঠিক আছে। এবার যারা শোনে না বা মানতে চায় না, ঠিক আছে, তাদের জন্য আবার অন্যান্য তান্ত্রিক ক্রিয়াকলাপ থাকে। দেখো আমি জানি যে যাই হোক না কেন, সে তোমার পুজো আচ্ছাতে যাচ্ছে না, কোনো না কোনো একটা ভাবে যাবেই, যেতেই হবে, সেটাও জায়গা নয়। আলটিমেটলি সবারই কিন্তু লক্ষ্য মোক্ষ বা মুক্তি, তাকে সেটা পেতেই হবে, কিছু করার নেই, আনটিল এন্ড আনলেস সে পৈশাচিক জনিতে না চলে যাচ্ছে বা সে ডেমনিক এন্টিটিতে না কনভার্ট হচ্ছে, কারণ ডেমনিক এন্টিটিটা এরা মুক্তি পেতে চায় না। আমার ঠাকুমার যেটা হয়েছিল, আমি আমার কথাটা আমি তোমাকে একটু মিস করে গেছি, আমি ওটা পুরোটা বলে দিই। উনি যখন আমার ঠাকুমার সাথে আমাকে আলাদা করেন না, তখন আমাকে বলেছিল যে আমার ঠাকুমা পিশাচ জনিতে কনভার্ট হয়েছেন। ওকে, উনি পিশাচ রূপ নিয়েছিলেন, আর যে আমার প্রতি ওই ব্যাপারটা অ্যাটাচ করে দিয়েছিল না, সে পিশাচকে অ্যাটাচ করেছিল আমার সাথে। তো কে বললো, আমি দেখো আমার মনে প্রশ্ন অনেকগুলো রয়েছে, যে প্রথমত যে আমার ব্লাডে কি করে অ্যাট্রাক্ট হতে পারে বা কেন হলো এটা আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সেদিনকে রাত্রিবেলা কাকে দেখেছিলাম, আর উনি আমাকে দেখা দিলেনই বা কেন? মানে তোমার ঠাকুমার মৃত্যুর পর যাকে দেখেছিলে সেটা, নাকি যাকে কেবিনেটে দেখলাম? দ্যাট ওয়াজ হরিবল। ওটাকে কি কেন দেখলাম আমি? মানে তুমি জানলে তো, উইদাউট রিজন তো আমি দেখবো না, দেয়ার শুড বি রিজন বিহাইন্ড। দেখো, যদি এটার পেছনে তোমার যদি দেখার পেছনে কোনো রিজন থাকতো তাহলে তুমি তাকে প্রপার দেখতে পেতে, সে সরে যেত না, রাইট? তোমার ডগ দেখেছিল তাকে, এক্স্যাক্ট, রাজা দেখেছিল, ওর ইন্টেনশন ছিল ওকে দেখা দেওয়ার, ঠিক আছে, ওর তোমাকে দেখা দেওয়ার ইন্টেনশন ছিল না। যেই ভুল করে আমি দেখে ফেলতে, তুমি দেখে নিয়েছো ফ্র্যাকশন অফ সেকেন্ডে, তোমার ভিশনে তুমি দেখে ফেলেছো, বাট ওর যদি তোমাকে দেখানোর ইচ্ছা থাকতো তাহলে তুমি ওকে প্রপার দেখতে পারতাম। একদম ঠিক বলেছো। এটাই ছিল ঘটনা। লাস্টটা শুনে আমার খুব খারাপ লাগলো, মানে ঘটনার যে এন্ড পোর্শনটা, ওটা শুনে আমার খারাপ লাগলো যে কি করে সম্ভব, মানে একজন বাবা তার দুই ছেলে একটা মেয়েকে এরকমভাবে অত্যাচার করে বা টর্চার করে এরকমভাবে মার্ডার করলো, যার পর তারা নিজেরাও শান্তি পেল না, তাদেরকেও একটা জঘন্যতম মৃত্যুর দিয়ে যেতে হলো, মেয়েটাকেও সেরকমভাবেই মারলো। মানুষ এতটা নিচে নেমে যাচ্ছে যত দিন যাচ্ছে, আই ডোন্ট নো, ঠিক আছে, এর শেষ কোথায় গিয়ে হবে। বিশেষ করে আমরা কলিযুগেই আছি, এটা একদম আমি মেনে গেছি জিনিস। হ্যাঁ, তো আজকাল তো মানে কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে মেয়েরা হয়তো নিজের বাবা ভাই দাদা কারোর কাছেই সেফ নয়।
না নয় তো, তুমি দেখো না ফ্যামিলির মধ্যে হচ্ছে এসব। মানে আজকে সত্যি কথা বলতে গেলে, আমি নাম নিচ্ছি না, আমার একজন ফ্রেন্ডের বাড়িতেই তোমার শি ওয়াজ মলেস্টেড বাই হার ওন রিলেটিভ। তো এটা জিনিসটা ওয়াজ লাইক কি তুই দাবিয়ে দে, কিছু হবে না, ও ছোটবেলা হয়েছে, এখন বড় হয়ে গেছিস। এটা মায়েরাই করে আবার উল্টে, এক্স্যাক্টলি এটা মায়েরাই করে। দ্যাট আমি সেটাই বলছি। মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, কি বললো, কি বলবে? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার ফ্যামিলিতে আমি যেভাবে বড় হয়েছি না, আমি আর 5টা মেয়ের মতো বড় হইনি। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, ভুল করবে কেউ তাকে মেরে আসবে, আমি আছি তোর কাছে। আর আমার মা ইজ ভেরি সাপোর্টিভ। মা ইজ লাইক কি কেউ করেছে মেরে দে, আমি দেখে নেবো, এরকম একটা ব্যাপার। এটাই হওয়া উচিত বেসিক্যালি, কারণ বিং ভেরি অনেস্ট, ঠিক আছে? আর মেয়েদেরকে আটকানোর থেকে এই তুমি রাত্রি 9টার পর বাইরে বেরোবে না, 10টার পর বাইরে বেরোবে না, আমার মনে হয় যে মেয়েদেরকে সব জায়গায় এরকম রোকটোক না করে ছেলেদেরকে প্রপার এডুকেশনটা দেওয়া উচিত, ঠিক আছে? যে তুমি একটা মেয়ের সাথে কিরকমভাবে বিহেভ করবে, রাইট? আজকে যদি তুমি রাস্তায় কোনো একটা মেয়েকে টন্ট করছো, তুমি অন্যের গার্লফ্রেন্ড হোক, অন্যের বউ হোক বা অন্যের বোন হোক, তুমি তাকে টন্ট করছো, তুমি কি সেই জিনিসটা নিজের বোন, মেয়ে বা নিজের ঘরের মেয়েদের সাথে অ্যাকসেপ্ট করতে পারবে? ডেফিনেটলি নয়। তাহলে তুমি কেন বাইরের কারোর সাথে এই জিনিসটা করছো? কেন তোমার জন্য একটা অন্য মেয়ে আনকমফোর্টেবল ফিল করবে? আমার কাছে প্রশ্নটা এখানে, যে তুমি কীরকম বিহেভিয়ার বা তোমার আপব্রিঙ্গিং ঠিক কীরকম, যেই কারণে অন্য একটা মেয়ে তোমার জন্য আনকমফোর্টেবল ফিল করছে বা তার নিজের ড্রেসটাকে ঠিক করতে হচ্ছে যে তুমি কিভাবে দেখছো। তোমার দৃষ্টিভঙ্গির জন্য অন্য একজন কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছে না বা সে ফ্রিলি কিন্তু বাইরে ঘুরতে পারছে না। তো এখানে তোমার বাবা মায়ের শিক্ষা দীক্ষার প্রবলেম, এখানে কিন্তু সেই মেয়েটা রাস্তায় বেরোচ্ছে। ইনফ্যাক্ট আজকে আমি ক্যামেরার সামনেই বলছি, আমার এরকমও বন্ধু বান্ধব আছে যারা বলে যে না, রেপের কারণ হচ্ছে ড্রেস। আমার এরকম বন্ধু রয়েছে, আর যদিও আমি সেখান থেকে নিজেকে সরিয়ে, মানে এরকমও ঘটনা ঘটেছে যে এই কনভারসেশনের পর আমি সেই জায়গায় আর কমিউনিকেট করতে যাইনি। কারণ আরজিকর ইস্যু নিয়ে আমাদের মধ্যে একটা তর্ক চলছিল বন্ধু বান্ধবদের মধ্যে, তখন আমি কাউন্টার কোয়েশ্চেন করি যে সেই ডক্টর কি ড্রেস পরেছিল, রাইট? তো আমি মানে আজকে হয়তো যেহেতু এই ঘটনার এন্ডে এরকম একটা ঘটনা আছে বলে আজকে আমরা অন ক্যামেরায় এই কথাটা বলছি, বাট বিং ভেরি অনেস্ট, যে এখনও অনেক সময় আছে মানুষকে প্রপার শিক্ষায়, মানে পড়াশোনা নয়, প্রপার শিক্ষায় শিক্ষিত হতে হবে। যেরকম একটা রিসেন্ট আমি দেখছিলাম, খুব একটা জিনিস খুব ভাইরাল হচ্ছিল, সেটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে একটা কাপল কিস করছিল, এটা খুব ভাইরাল হচ্ছিল। তো ওখানে না একটা ভিডিও আমি দেখছিলাম, যে এরা ইউটিউবে দিয়েছিল, যে এটা না ইন্টারভিউ অফ ডিফারেন্ট পিপল, তাদের ডিফারেন্ট মাইন্ডসেট। জেনজি বলছে যে না, দিস ইজ নর্মাল, কাপল করতেই পারে, ওটা তাদের ইচ্ছে। আর কিছু কিছু লোকেরা যারা তোমার একটু ওল্ডার জেনারেশন, তারা বলছে যে এটা শিক্ষা দীক্ষা নেই সেই নেই। আমার একটাই কথা, সেটা হচ্ছে যে ঠিক আছে, না আমার কাছে মনে হচ্ছে কিছু মানুষ বলছে যে লোক বাচ্চারা দেখলে কি শিখবে, বাচ্চারা দেখলে ভালোবাসতে শিখবে, চুমু খেতে শিখবে, এর বাইরে তো কিছু শিখবে না। না, আমার একটা সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি আরজিকরের যে কেসটা হলো, তখন এখন কিছু করছো না, সেটা কিন্তু তোমরা কিছু তোমার তখন কিছু মনে হয়নি, রাস্তায় যখন এখন প্রোটেস্ট গুলো কোথায়? দেখো একটা কথা বলছি, বিং ভেরি অনেস্ট, এই প্রোটেস্টার যে কোনো নিটফল ছিল না, সেটা তোমার দিদির সাথে যখন আমি শ্যুট করেছিলাম সেদিনকেও তোমার দিদির সাথে আমার এটা নিয়ে কনভারসেশন হয়েছিল, এটা পুজোর আগে ছিল কনভারসেশনটা। সেও বলেছিল, মানে তোমার দিদিও আমাকে বলেছিল যে কিচ্ছু হবে না, ঠিক আছে, এটা বেকার হচ্ছে পুরো, মানে এটাকে পুরো দাবিয়ে দেওয়া হবে এক প্রকার। তো সত্যি কথা বলতে আমরা এরকম জায়গায় বসবাস করি, এটা কিছু করার নেই। এখানে মানুষের মেন্টালিটিটা কোথায় যায় বলো তো, যে ফার্স্টের দিকে না এই জিনিসে যায় যে একটা মেয়ে ধরো দাঁড়িয়ে আছে সালোয়ার কামিজে, আর একটা মেয়ে তার পাশে দাঁড়িয়েছে শর্টসে, খারাপটা কে, ক্যারেক্টারটা খারাপ করে, শর্টস পরেছে এটা। কিন্তু মানুষ শাড়ি আর ব্লাউজের মাঝে 8 ইঞ্চি এক্স্যাক্টলি, আজকে ক্রপ টপ পরলে তোমাকে গেলে তো লোকেরা বলবেই, তো শাড়িতেও তো পেটটা দেখা যাচ্ছে, সেখানে প্রবলেম। এটা মানুষের দৃষ্টিভঙ্গি। আমার একটাই কথা হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে এই এডুকেশনটা দেওয়া দরকার, যে তুমি যেরকমভাবে চলছো, তোমাকে যখন কেউ জাজ করছে না, তুমি কেন একটা মেয়েকে জাজ করবে, বা তুমি কেন একটা মেয়েকে জাস্টিফিকেশান দেবে যে সে কি পড়বে আর পড়বে না, রাইট? সে কটার সময় বেরোবে? আজ আমার যদি গার্ডস থাকে, আমি রাত্রির 12টার সময় বাইরে বেরোবো, আমার বাড়ির মেয়েটা কেন বেরোতে পারবে না রাত্রি 12টার সময়? কার জন্য বেরোতে পারছে না? আমরা শিয়াল কুকুরকে ভয় পাই, ঠিক আছে, আমরা পাগলা কুকুরকে ভয় পাই, শিয়ালকে ভয় পাই। তাহলে মেয়েরা যদি আজকে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, তার মানে সেই ছেলেগুলো পাগলা শিয়াল বা পাগলা কুকুর, ঠিক আছে? তো কোনো সাধারণ মানুষকে একটা মানুষ ভয় পেতে পারে না আনটিল এন্ড আনলেস তুমি কোনো গুন্ডা মাফিয়া, রাইট? যাই হোক, আজকে ঘটনার বাইরে গিয়ে আমরা অনেক বেশি ডিসকাশন করে ফেললাম না, ইটস ওকে, উইচ ইজ ভেরি হেলদি কনভারসেশন।
তো থ্যাংক ইউ সো মাচ ময়ূরী, এরকম সুন্দর একটা এপিসোড বছরের শুরুতেই আমাদেরকে দেওয়ার জন্য। কেন বলছি, কারণ প্রপার জেনুইন হন্টিংস ছিল তোমার ঘটনার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, সত্যি কথা বলতে আমি অনেক ঘটনাই শ্যুট করি যেটার মধ্যে বিং ভেরি অনেস্ট কোথাও না কোথাও আমায় বলতে হয় গেস্টকে যে সেরকম ভয় পেলাম না, বাট তোমার ঘটনার মধ্যে বেশ কিছু পয়েন্ট ছিল যেগুলো আমার শুনতে শুনতে মানে লাইট জ্বলছে, ক্যামেরার পেছনে আমার ভাই বসে আছে, তো একসাথে ঘটনা তুমি শেয়ার করছো, বাট স্টিল ইট ওয়াজ ফিলিং গুজ বাম্পস, ঠিক আছে? মানে ভীষণ ভালো লাগলো আমার এই ঘটনাটা শুনে। বাট একদিকে এটাও ভালো লাগলো যে তোমার ফ্যামিলিতে কারোর কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র একটা রটওয়েলারের প্রবলেম হয়ে গেছিলো, তাও তার সাথে তোমার অতটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়নি। আমার ছিল গো, বিশ্বাস করো, দুদিনেও। মানে আমার কাছে হতে হচ্ছে, তোমার বাড়ি জানবে, আসার সময় আমি একটা ক্যাট দেখলাম না নিচে, আমি যে কোনো অ্যানিমেলকে যদি আমি পাই সামনে না, আমি প্রচণ্ড ভালোবেসে ফেলি। এটা একটা আলাদাই ব্যাপার আমার, বিকজ আই লাভ দেম। আমার মনে হয় যে মানুষের থেকে বেশি ওদের মধ্যে মনুষ্যত্ব। একদম, মানে ভগবান ভুল নাম দিয়ে ফেলেছে, ওরা হিউম্যান হতো, আমরা অ্যানিমেল হতাম। ফ্যাক্ট, দিস ইজ অ্যাকচুয়াল ফ্যাক্ট, আমি তোমায় বলছি। এটাই প্রচণ্ড সেন্সিবল। মানে আমার রিসেন্ট আমার দাদু মারা যান, ঠিক আছে? মানে আমার মায়ের বাবা, যার কথাই বলছিলাম, উনি রিসেন্ট মারা যান। এবার আমার কুকুরটা সারা দিন, মানে উনি মারা যাওয়ার আগে থেকে সেদিনকে সারাদিন আমার দাদার সাথে ছিল, ফিল করতে পারছিল যে কিছু একটা হয়ে যাবে, অ্যান্ড খায়নি 3-4 দিন, কিচ্ছু মুখে তোলেনি। হি ইজ সো সেন্সিবল। প্রত্যেকটা অ্যানিমেলের হয়, এরা ভীষণ সেন্সিটিভ হয়। আর সত্যি কথা বলতে এই কারণে এরা এত বেশি লয়াল হয়, এত বেশি ওবেডিয়েন্টও হয়। তো প্রপার সেন্স না হলে তো এই নেচারগুলো আসে না বেসিক। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কামিং। আর তুমি এত সুন্দরভাবে গুছিয়ে ঘটনাটা বলেছো, সেটা আমার শুনতে, মানে আমি শ্রোতা হিসেবে শুনছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে। ইন ফিউচার অবশ্যই বলবো যে তুমি যদি তোমার পরিচিত কোনো মানুষের সাথে কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে ডেফিনেটলি গল্প বলার শ্রোতাদেরকে শুনিও নিজে এসে, মানে তুমি যেভাবে ঘটনা বললে আজকে। সো থ্যাংক ইউ। তো কেমন লাগলো আজকের এপিসোড, কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার বাটনে প্রেস করে দিও। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নিও, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।